আচ্ছা, অনেকেই অ্যাড হয়ে গেছে। আমি এখন শুরু করব। আচ্ছা, তাহলে কি আমি শুরু করতে পারি? জানা দাও আমাকে। রেকর্ড শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি শুরু করতেছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাহলে শুরু করতেছি মহান আল্লাহর নামে। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট থেকে আসি। সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্স অনেক ইম্পর্ট্যান্ট, অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তোমরা যে গ্রুপে আছো ড্রিম টু মেডিকেল, তো অনেকে ভাবছো ড্রিম টু মেডিকেল কি ফিজিক্স লাগে? ফিজিক্সটা মানে একটু উইক ভাবে নাও। তো ওইভাবে নেওয়ার কিছু নাই। ফিজিক্সটাকে অনেক স্ট্রং ভাবে নিতে হবে, কারণ তোমার 20% মার্ক কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে ফিজিক্স থেকে। এটা তোমার জানতে বুঝতে হবে জিনিসটা। 20% মার্কসের তোমার ইম্পর্টেন্স কতটা। যদিও তোমার ফিজিক্স তুলনামূলক ইজি আসে মেডিকেলে, কিন্তু 20% মার্কস কিন্তু কম না। তুমি যদি 2-1 মার্ক কম বেশি পাও, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি গিয়ে শেষ পর্যন্ত ইফেক্ট ফেলবে। আমরা ফিজিক্স পড়বো আজকে। ফিজিক্সের সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে থার্ড চ্যাপ্টার, যেটাকে বলে চলতই বা কারেন্ট ইলেকট্রিসিটি, সেটা আজকে আমরা পড়বো। কারেন্ট ইলেকট্রিসিটি, তো এর আগে একটা চ্যাপ্টার ছিল স্থির তড়িৎ। আচ্ছা, শুনতে পাচ্ছে না কে? আচ্ছা, শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে কিনা জানো? কেউ নাকি শুনতে পাইলো না? আচ্ছা, চলতই শুরু করবো আমরা। তাহলে এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিটা কি আসলে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লো, ইলেকট্রিক চার্জের একটা কন্টিনিউয়াস ফ্লো। সেখানে কি করবে, ইলেকট্রনটা একটা ফ্লোর মাধ্যমে আগায় যাবে। ফ্লো মানে কি? ফ্লো মানে বোঝা যায় যে ভাসতে ভাসতে গেছে, আসলে সেটা না। ফ্লো মানে কোনো একটা তারের মাধ্যমে, কোনো একটা ওরকম কোনো মাধ্যম যেটা দিয়ে ইলেকট্রন পাস করতে পারে, ওরকম কোনো কিছুর মাধ্যমে ইলেকট্রনটা কি রানিং থাকবে, মানে একটা কন্টিনিউয়াসলি রানিং থাকবে। ইলেকট্রিক চার্জ, কোন চার্জ? সেটা হলো ইলেকট্রন। ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট? সেটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে? তো এটাই হলো মেইন, যেটা বেসিক কথা, যে কারেন্ট ইলেকট্রিসিটিটা কি। তো এই কারেন্ট ইলেকট্রিসিটি বা এই তড়িৎ প্রবাহ বা চলতড়িৎ, এটা কিন্তু মানে আমাদের এখন বর্তমান যে আমরা যে লাইফ লাইফ সাইকেলটা আমরা চালাচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগতেছে, তাই না? তো সেটা নিয়ে আমাদের পড়াশোনা। সো দ্যাট ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। যারা বেসিক্যালি, যারা আবার স্পেশালি যারা ট্রিপলি একটা সাবজেক্ট আছে, অনেকে জানো, ট্রিপলি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওই সাবজেক্টে যারা পড়তে চায় তাদের তো অবশ্যই এই চ্যাপ্টারটা একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো এই অধ্যায় প্রথমেই যে জিনিসটা আচ্ছা, এটা শুরু করার আগে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে যে স্থির তড়িৎ আর চলৎ তড়িতের মধ্যে পার্থক্যটা কি, বেসিক ডিফারেন্সটা কি। তাহলে এটা আহ, স্থির তড়িতে কিন্তু আধান যখন চলাচল করে না, ঠিক আছে, কোনো বস্তুতে আবদ্ধ থাকে, তখন কিন্তু সেটাকে আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি। হুম, মানে আধান চলাচল করে না, কোনো বস্তুতে আবদ্ধ থাকে, তখন সেটাকে বলি স্থির তড়িৎ। তাহলে এই তড়িতে কিন্তু তড়িৎ ফ্লোটা ঘটে না। যেমন এটা উদাহরণ দেখতে পারো, এটা যে কোনো একটা আহিত দ্বন্দ্ব হইতে পারে, যেটা আহিত দ্বন্দ্বকে যদি কাগজের টুকরোর কাছে আনো, এটা কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারবা। কাগজের টুকরো যদি কাছে আনো, তাহলে দেখবা যে মধ্যস্থিত স্থির বিদ্যুতের কারণে কিন্তু কাগজের টুকরো গুলো আকর্ষিত হবে। তো এইখানে কিন্তু স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে। আবার স্থির তড়িৎ আরেকটা উদাহরণ দেখতে পাবো, সেটা হচ্ছে যে ঠান্ডার যখন থাকে আকাশে, মানে বজ্রপাত যখন হয়, তখন ওইখানে কিন্তু স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে। তো আমরা আজকের বিষয়টাতে আসি, যেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িতে কি? চলতড়িৎ হচ্ছে আধান বা তড়িৎ যখন সার্কিট দিয়ে প্রবাহিত হয়, নির্দিষ্ট একটা সার্কিট দিয়ে সেটা প্রবাহিত হবে, তখন একটি উৎস থেকে যদি তড়িৎ উৎপাদিত হয়, তখন সেটাকে বলবো আমরা চলতড়িৎ বা ডাইনামিক ইলেকট্রিসিটি বা কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে? তো এটা, তাহলে এটা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি?
এটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ব্যাটারি, জেনারেটর ইত্যাদি। তারপর যেসব আছে আর কি আমরা যেগুলা দৈনন্দিন কাজে ব্যবহার করি ওইসব। তোমরা অধ্যায়টা ঢুকি, তাহলে আমাদের বেসিক কথাবার্তা শেষ। অধ্যায়টাই ঢুকি তাহলে। অধ্যায়ের যে প্রথম টপিকটা সেটার নাম হচ্ছে যে রোধের উপর তাপমাত্রার প্রভাব। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রোধই শুরু করলো না, রোদের উপর তাপমাত্রার প্রভাব দিয়ে শুরু করলো কিভাবে? ঠিক আছে, কিন্তু এখানে আসলে এটা এটা দিয়ে বেসিক একটা ম্যাথ হয়, তো বেসিক মানে বেসিক ফর্মুলা আছে এটা, তাই এটা দিয়ে শুরু করছি। রোদ সম্পর্কে সামনে একটা ডিটেইলস আলোচনা আছে সামনে, সমস্যা নেই। তো রোদের উপর তাপমাত্রার প্রভাব দিয়ে আমরা শুরু করি। তাহলে রোদের উপর যেহেতু তাপমাত্রার প্রভাব, তাহলে রোদটা কি, রোদের আমার সংজ্ঞা জানতে হবে। রোদের সংজ্ঞা হচ্ছে যে, যেটা আমরা 9 পড়ে আসছি, পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা বাধা পায়। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বাধা পায় সেটা হচ্ছে রোদ। এরকম একটা ধর্ম আছে, সেটা হচ্ছে রোদ। তাহলে রোডটা আসলে কিসের উপর নির্ভর করে? রোডটা আসলে 4টা জিনিসের উপর নির্ভর করে, সেটা সামনে আছে, তাও আমি একবার বলে যাই। দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, অনেকে বলছে যে কোন স্যারের বই এটা? এটা ইসাক স্যারের বই। তো রোধ, দৈর্ঘ্য, তোমার রোধটা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এই 4টা জিনিসের উপর কিন্তু রোডটা নির্ভর করে। আচ্ছা, সাউন্ড কম আছে, আমি একটু বাড়ায় বলতেছি। তাহলে কোনটা, এই রোডটা কার ব্যস্তানুপাতিক কার সমানুপাতিক, এটা আমরা সামনে আছে ডিসকাশন, তখন আমরা শিখবো। তাহলে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে রোদের উষ্ণতা সহগ। উষ্ণতা সহগ, তাহলে রোদের উষ্ণতা সহগের সংজ্ঞা আছে কিন্তু, সংজ্ঞাটা দাগায় ফেলো, যাদের বই আছে সংজ্ঞাটা দাগায় ফেলো। সংজ্ঞাটা হচ্ছে 0°C তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহী তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে, দেখো প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে, রোধের পরিবর্তন না কিন্তু রোধের ঘটে বৃদ্ধি। তাহলে একক রোধের কোন পরিবাহী তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে, সেটাকে আমরা বলি ওই রোধের উষ্ণতা সহগ। সেই উষ্ণতা সহগকে আমরা আলফা দিয়ে মূলত আমরা প্রকাশ করি। আলফা, যদি ওই 0°C তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ যদি হয় R0, যদি R0 হয় এবং থিটা ডিগ্রি তাপমাত্রায়, মানে তোমাদের ম্যাথে দেওয়া থাকবে যে একটা তাপমাত্রা দেওয়া থাকবে, সেটা হচ্ছে থিটা ডিগ্রি। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা? কেউ বলছে না, কেউ বলছে জি। আই এম কনফিউজড অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার সাউন্ড বাড়াইতে হবে। আচ্ছা, তোমার বেশ জোরে বলতেছি। আচ্ছা, তো এটা সূত্রটা দাগায় ফেলো, যে রোধে উষ্ণতা সহগের সূত্র দাগায় ফেলো, যে আলফা ইকুয়াল টু R0 মাইনাস আর থেটা বাই R0 ইন্টু থেটা। এখানে R0টা হচ্ছে যে ওই 0°C তাপমাত্রায় পরিবাহী রোধ, এটা হচ্ছে R0। আর থেটা মাইনাস R0, তো আর থেটাটা হচ্ছে যে থেটা ডিগ্রি তাপমাত্রায় রোধ, রোধ। তারপর আর জিরো হচ্ছে 0°C তাপমাত্রায় রোধ। আর নিচের যে R0 আর থেটাটা আছে, সেটা হচ্ছে আর থেটাটা হচ্ছে তাপমাত্রাটা, আর R0টা হচ্ছে ওই পরিবাহী রোধ। আচ্ছা, তারপর তারপর যেটা আসে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রোদের উষ্ণতা সহগের একক। তোমরা আহ কোনো এককই ছাড়বা না ফিজিক্সে, সিরিয়াসলি বলতেছি, কোনো একক ছাড়বা না, যে কোনো একক চলে আসতে পারে। আচ্ছা, রোদের উষ্ণতা সহগের একক হচ্ছে পার কেলভিন বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন সেটা যে তাপমাত্রা দেওয়া থাকবে, আমরা জানি তাপমাত্রা 3টা একক আছে, সেটা হচ্ছে কেলভিন, সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট। ঠিক আছে, তো আমরা এখানে কেলভিন বা সেলসিয়াস দিয়ে কিন্তু ম্যাথটা করি, মূলত করি কেলভিন দিয়ে মেইনলি। আমরা কেলভিন দিয়ে করলেও আবার সেন্টিগ্রেড হতে পারে, সমস্যা নেই। তো এটার এককটা দাগায় ফেলো। এখন এখন তোমাদের এরকম কোশ্চেন কিন্তু অনুধাবনে আসে যে টাংস্টেনের রোধের উষ্ণতা একক এত বলতে কি বোঝায়, বা কোনো একটা রোধের উষ্ণতা একক দিয়ে দিলে ওটা বলতে কি বোঝায়, এটা কিন্তু ইয়ার জন্য আসে, অনুধাবনের জন্য আসে। তখন কি বলবা? তখন বলবা যে 0°C তাপমাত্রায় রোধটা দিবে 1 ওহম, তখন গিয়ে তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে সেটা রোধ হবে গিয়ে যেটা মান দেওয়া আছে ওইটা, মানে যত মান দেওয়া থাকবে সেটা হবে একদম শেষের রোধটা। এটা হলো ট্রিক, এই অনুধাবনটা উত্তর করার। ঠিক আছে? তারপর দেখো একদম নিচে চলে আসো।
নিচে না, তার উপরে উপরে প্যারাটা দেখো, যেসব পরিবাহের উষ্ণতা সহগতা ধনাত্মক, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের রোধ বৃদ্ধি পায়। তাহলে আলফা যাদের ধনাত্মক, তাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পাবে। তাহলে ধাতব পদার্থের উষ্ণতা সহ কিন্তু ধনাত্মক। কারণ কি? কারণ ধাতব পদার্থে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায়। অর্ধপরিবাহী কি কি আছে? সেগুলো হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, এসব এসব কিন্তু অর্ধপরিবাহীর উদাহরণ। তো এসব অর্ধপরিবাহীতে কি করে? উল্টা হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধটা হ্রাস পায়, কারণ এসবের ক্ষেত্রে রোদের উষ্ণতা সহগটা হবে ঋণাত্মক। আচ্ছা, কি ঝামেলা হইতেছে? কি ঝামেলা হইতেছে বুঝতেছি না, কথা কি শোনা যাচ্ছে? কেউ বলছে ঠিক আছে, কারো ঝামেলা হইতেছে, তাহলে তো প্রবলেম। সব ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তবে শেষের যে প্যারাটা আছে, অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এই সকল পদার্থকে বলে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তাহলে কাদের রোধটা শূন্যে নেমে আসে? সুপার কন্ডাক্টরদের। এটা দেখায় ফেলো। তাহলে এর পদার্থের এর ধর্মকে বলে অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। তাহলে 4.2 কে তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। পুরাটাই দাঁড়ায় ফেলো। এটা নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা পরের পৃষ্ঠায় গিয়ে আমরা দেখতে পারবো যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। বিজ্ঞানী জুল কিন্তু 3টা সূত্র দিছে এই তাপীয় ক্রিয়ার মধ্যে, জুলস ল ফর হিটিং ইফেক্ট। তো আমরা 3টা সূত্র দেখবো। 3টা সূত্রে কিন্তু আবার 3টা আলাদা নাম আছে। নামটা হচ্ছে, প্রথম সূত্রের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে রোধের সূত্র, তৃতীয় সূত্রের নাম হচ্ছে সময়ের সূত্র। ঠিক আছে? তো সেটা তোমাকে জানতে হবে যে সূত্রগুলোর নাম কি, এভাবে আসে যে জুলের তাপীয় ক্রিয়ার দ্বিতীয় সূত্রের নাম কি। তখন 4টা অপশন আসে, যে 4টা অপশন দেওয়া থাকে, যে তড়িৎ প্রবাহের সূত্র, রোধের সূত্র, সময়ের সূত্র, আর একটা যেমন অপশন ভোল্টেজের সূত্র, এরকম দেওয়া থাকে। তো তোমার সূত্রের নামটাও জানতে হবে। মানে প্রথম সূত্রটা কিসের সাথে সম্পর্ক? তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক। তাহলে প্রথম সূত্রটা কি? পরিবাহীর রোধ আর প্রবাহ কাল যখন অপরিবর্তিত থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যখন কোনো কিছু সূত্র হবে, মানে কোনো কিছুর সাথে সেটা ইন্টার কানেকশন হবে, তখন বাকি দুইটা কিন্তু স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে। এখানে যেমন প্রথম সূত্রে তড়িৎ প্রবাহের সূত্র, সেখানে কিন্তু রোধ আর প্রবাহ কালটা স্থির, মানে আর এবং টি দুটা স্থির থাকবে। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, কারণ হিট থেকে আসছে এইচ, এইচ দিয়ে প্রকাশ করতেছি। তাই উদ্ভূত তাপটা প্রবাহের বর্গের সমানুপাতিক, মানে তড়িৎ প্রবাহ কোনটা, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি, সেটা বর্গের সমানুপাতিক। তাহলে কি? এইচ সমানুপাতিক হচ্ছে আই স্কোয়ার। সেক্ষেত্রে কি ধ্রুব থাকবে? রোধটা আর প্রবাহ কালটা, মানে আর ও টি ধ্রুব থাকবে। এটা হলো প্রথম সূত্র। আচ্ছা, তারপর প্রথম সূত্রের ক্ষেত্রে তাহলে যখন সেটা আই যখন আই স্কোয়ারের সাথে সমানুপাতিক থাকবে, সেক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় কিভাবে করবো? যখন বাকি এই দুইটার মান দেওয়া থাকবে, তখন আমরা H1/I1 স্কোয়ার ইকুয়াল টু H2/I2 স্কোয়ার, এইভাবে দিয়ে ম্যাথ করতে পারি। তো এটা গেল প্রথম সূত্র। তারপর আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র, মানে রোধের সাথে আমার হিটের সম্পর্ক, মানে তাপের সম্পর্ক। তাহলে বাকি দুইটা তাহলে স্থির থাকবে। তাহলে প্রবাহ এবং প্রবাহ কাল স্থির থাকবে, আই এবং টি স্থির থাকবে। সেক্ষেত্রে উদ্ভূত তাপটা হবে রোধের সমানুপাতিক, একদম রোধের ডিরেক্টলি সমানুপাতিক। তাহলে রোধের সমানুপাতিক হলে এইচ সমানুপাতিক আর, তখন অপরিবর্তিত থাকবে কি? আই এবং টি, মানে হচ্ছে প্রবাহ এবং প্রবাহ কাল, এটা স্থির থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় কি করবো? H1/R1 ইকুয়াল টু H2/R2। এটা হলো দ্বিতীয় সূত্র। তারপর আমরা তৃতীয় সূত্রে যাব। তাহলে তৃতীয় সূত্রের নামটা কি সেটাকে জানতে হবে। সেটা হচ্ছে সময়ের সূত্র। সময়ের সূত্র ক্ষেত্রে তাহলে বাকি দুইটা অফ থাকবে, প্রবাহ এবং পরিবাহীর রোধ, আই এবং আর থাকবে অপরিবর্তিত। সেক্ষেত্রে উদ্ভূত তাপটা হবে প্রবাহ কালের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক টি। আমার বইয়ে যা যা দাঁড়ানো আছে তোমরা কিন্তু দাঁড়ায় ফেলবা সাথে সাথে, ওটা যেন বলতে না হয় আলাদা করে, ওটা দাঁড়ায় ফেলবা বইয়ে। সেক্ষেত্রে অঙ্ক করার সময় আমরা দেখবো H1/T1, H2/T2, যদি মান দেওয়া থাকে এরকম, সেক্ষেত্রে আমরা এই এভাবে করবো। তাহলে 3টা সূত্র আমরা শিখলাম, তো এই প্রবাহের সূত্র, রোধের সূত্র এবং সময়ের সূত্র। তো আমরা যেমন আদর্শ গ্যাসে যেমন
তিনজনের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রকে আমরা কম্বাইন করছি, সেরকম এখানেও কিন্তু সূত্র তিনটাকে কম্বাইন করা হয়েছে। জুলের সূত্র তিনটাকে একত্রে লেখা যাবে। একত্রে কিভাবে লেখা যাবে? এই সমানুপাতিক যেহেতু আই স্কোয়ার আর টি, তো আমরা ডিরেক্টলি এইচ ইকুয়াল কে আই স্কোয়ার আর টি আনতে পারি, এখানে একটা ধ্রুবক আনতে পারি, কিন্তু ধ্রুবকটা এখানে দরকার নাই। তো এই ধ্রুবক কে এর মান আমরা 1 ধরি, কারণ এইচ কে যখন জুলে প্রকাশ করবো তখন কিন্তু কে এর মান 1 হবে। ঠিক আছে, তাই এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা এটা একটা ফর্মুলা। ফর্মুলা দিয়ে এটা একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো। তাহলে আমাদের ম্যাথে যদি দেওয়া থাকে তড়িৎ প্রবাহ, তারপর রোধ, এবং যদি দেওয়া থাকে প্রবাহ কাল, তাহলে আমরা এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে পারবো। এটা গেল জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। দেন আমরা আসি তাপের যান্ত্রিক সমতা, বা যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এখানে দেখুন নিচে একটা বোল্ড করে লেখা আছে তাপের সাবেক একক ক্যালোরি। তাপের সাবেক একক কি? ক্যালোরি। সাবেক একক বলা হলো কেন? কারণ হচ্ছে আগে কিন্তু তাপের মানে আগে কিন্তু এসআই একক পদ্ধতিটা ছিল না। আগে এসআই একক পদ্ধতিটা ছিল না, তখন ব্রিটিশরা কি করছিল? ব্রিটিশরা তখন একটা একক তো বানাইতে হবে, একটা হিসাব করতে হবে। তো তাপের হিসাব করার জন্য তারা ক্যালোরি এককটাকে তারা বেছে নিয়েছিল তাপের। সেজন্য এটাকে বলা হয় তাপের সাবেক একক বা ঐতিহাসিক একক, যাই বলো। সেটা তোমরা লিখে নাও, যারা নোট করতেছো অবশ্যই, যারা নোট করতেছো লিখে নাও তাপের সাবেক একক ক্যালোরি, এটা লিখে নাও। তাহলে ক্যালোরিটা, 1 ক্যালোরি কাকে বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। সেটা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি বলে। এটা দাঁড়ায় নাও সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে দেখো দেখো তাহলে বুঝতেই পারতেছো ওই ওই সময় কিন্তু এসআই একক ছিল না। কেন? কারণ কি, 1 গ্রাম নিতেছে। আমরা এসআই এককে ধরে তোমার একক কি, ঘরে একক হচ্ছে কিন্তু কিলোগ্রাম, নিতেছে 1 গ্রাম। তবে এসআই এককে আমাদের তাপমাত্রা কি দিয়ে আমরা প্রকাশ করি? কেলভিন দিয়ে, কিন্তু এরা বলছে সেলসিয়াস দিয়ে। আর সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল এম এস ডেল থিটা। এম এম এস ডেল থিটা, এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। এটা দিয়েও ম্যাথ আসে, এম এস ডেল থিটা। তখন এম এস ডেল থিটা দিয়ে যখন করবা তখন কিন্তু সেটা ক্যালোরি এককে আসবে। আর বই তো এটা আমার কাছে ছিল না, তো আমি বইটা কালেক্ট করে নিছি আর কি, জানি না কোন এডিশনের, লেটেস্ট এডিশনেরই হবে আর কি। সমস্যা নাই, খুব বেশি চেঞ্জ হবে না যদিও। আচ্ছা, এখন আমরা যেটাতে আসবো, ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক। তাহলে তাপের সাবেক একক আর তাপের বর্তমান একক, মানে এক্স এবং প্রেজেন্ট, এই দুটার একটা সম্পর্ক আছে। সেটাকে নাম দেওয়া হয়েছে তাপের যান্ত্রিক সমতা, যেটাকে প্রকাশ করা হয়েছে জে দ্বারা। তাহলে যে W/H, এটাকেই বলা হয় কাজ ও তাপের অনুপাতকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। এটা দাগাও, W/H কে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাহলে এটা কে করছে? বিজ্ঞানী জুল কিন্তু এটা বের করছে, যে দ্বারা প্রকাশ করা হয় এটাকে। তাহলে যে কি, যে ইকুয়াল টু W/H, এটা দেখায় ফেলো। তারপর তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা আছে, সেটার সংজ্ঞাটা হচ্ছে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে একক তাপ মানে নিচে যেটা এইচ আছে, এইচটাকে এক করতে হবে, একক বানাইতে হবে, তাহলে সংজ্ঞাটা বের করতে হবে। সংজ্ঞাটার তোমাদের সংজ্ঞা লেখার টেকনিক কিন্তু এরকম, তোমরা যখন কোনো কিছু সংজ্ঞা লিখবা তখন সেটা সূত্র আগে লিখে রাখবা। সূত্র লিখবা, দেখবা যে নিচে কি আছে, নিচে যেগুলো আছে, নিচে যেসব রাশি আছে সবগুলাকে একক বানাবা, সবগুলাকে একক বানাবা। একক বানাইলেই তারপরে গিয়ে উপরে যেটা রাশি আসে ওইটাকে গিয়ে শেষে লিখবা। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করা হয়, মানে একক তাপ মানে এইচ, এটাকে একক বানালাম। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ, মানে উপরে ডাব্লুটাকে একদম ডিরেক্ট লিখলাম, নিচে থেকে একক বানাইলাম। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। এইভাবে তাপের যান্ত্রিক সমতার একটা মান বের করছে, এটাই আসবে। এটাই কিন্তু মান যে ইকুয়াল 4.2 জুল পার কেলভিন। এটা দেখা শোনো, এটা কিন্তু কনস্ট্যান্ট, যে এর মানটা কনস্ট্যান্ট 4.2 জুল পার কেলভিন। তাহলে 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। দেখা শোনো এটা। তারপর আসতেছে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব, আর ক্যালকুলেশন অফ হিট জেনারেটেড বাই ইলেকট্রিক কারেন্ট। তো এটা কিন্তু আগের অধ্যায়ের একটা সূত্র, স্থির তড়িতের সূত্র। সেটা হচ্ছে যে কুলম্ব, যদি বিভব পার্থক্যের দরুন এক বিন্দু হতে অপর বিন্দুতে কিউ কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ ডাব্লিউ কত হবে? জুল হবে। ডাব্লিউ জুল হবে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। কিন্তু
আগের অধ্যায়ের সূত্র। তাহলে ডাব্লিউ ইকুয়াল ভি কিউ এটা দাঁড়ায় ফেলো, এটা দিয়ে ম্যাথ আসে। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর কিউটা হচ্ছে কত আধান, কত কুলম্ব আধান বলতে হবে। কিন্তু এই কুলম্ব আধান টি সেকেন্ড সময় প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ আই কত হবে? তাহলে তড়িৎ প্রবাহের সাথে আধানের সম্পর্ক কি? আই ইকুয়াল কিউ বাই টি। কিউ ইকুয়াল আই টি, এখান থেকে আসলো। আই ইকুয়াল কিউ বাই টি সূত্র থেকে আসলো, কিউ ইকুয়াল আই টি। তাহলে এটাকে আমরা ডাব্লিউ সূত্রে অ্যাপ্লাই করলাম। ডাব্লিউ সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। ডাব্লিউ ইকুয়াল টু আমরা ভি আই টি পাইলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি, এটা কিন্তু সূত্র দাঁড়ায় ফেলো, এই সূত্র দিয়ে ম্যাথ আসে। এই পেজে আর তেমন কিছু নেই। তারপর তারপরে পেজে একটা সূত্র আছে। তারপরে পেজে যে সূত্রটা ভুলা আছে যেটা হচ্ছে এইচ এর সাথে ভি আর এবং টি এর একটা সম্পর্ক, মানে ভোল্টেজ, রোধ, আর যদি মানে বিভব পার্থক্য, রোধ আর প্রবাহকাল দেওয়া থাকলে সেটা সূত্র কি হবে? ঠিক আছে, সেটা সূত্র হবে এইচ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তারপর এখানে একটা ক্ষমতার ব্যাপার আছে। ক্ষমতা হচ্ছে, ক্ষমতার সংখ্যা পরবর্তীতে আছে। ক্ষমতা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়, পাওয়ার। তো ক্ষমতার সূত্র আছে, ক্ষমতার সূত্র হচ্ছে পি ইকুয়াল ভি আই, তারপর পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়াল আই স্কোয়ার আর। তার মানে কি? তাহলে এইচ ইকুয়াল পি টি। আমি ফিস ফিস করে বলতেছি, কান ফাটাই দিতে বলতেছে। আচ্ছা, তো আচ্ছা, এইচ ইকুয়াল পিটি, এটা কিন্তু মেইন সূত্র। তো এইচ ইকুয়াল পিটি সাথে যখন আমরা এইচ ইকুয়াল ভি আই টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আই স্কোয়ার আর ইন্টু টি ইকুয়াল পি বাই টি, এটা পুরোটাই দেখা ফেলো 3.9। এই সমীকরণ পুরোটাই দেখা ফেলো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাতে অনেক ম্যাথ আসে। দেখা ফেলো 3.9 সমীকরণ। তাহলে এটা যখন আমরা ক্যালোরি এককে করবো তখন কি করব? ক্যালোরি এককে করার কিন্তু একটা তোমার ট্রিক আছে। ট্রিকটা কি? সেটা হচ্ছে 1/4.2 গুণ করলেই হচ্ছে। 1/4.2 ইকুয়াল কত? 0.24। 0.24 ইন্টু এটা গুণ করলেই হচ্ছে। তাহলে 0.24 গুণ করলে আমরা পাচ্ছি। সূত্রে শুধু শুধু 0.24 গুণ করে দেবো, শেষ। তাহলে আমরা ক্যালোরি এককে পাবো। কোন এককে পাবো? ক্যালোরি এককে। তারপরে বিষয়টা চলে যাই। তাহলে পি এর সূত্র আমরা কি পেলাম? আমরা যখন এইচ এর সূত্র যেমন 3টা পাইলাম, সেরকম আমরা পি এর সূত্র পাইলাম 3টা। সেটা হচ্ছে ভি আই, আই স্কোয়ার আর, আর ভি স্কোয়ার বাই আর। 3.12 এই সমীকরণটা দাঁড়ায় ফেলো। তারপর নিচেরটা দাঁড়ায় ফেলো তাড়িৎ বা বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। তাহলে একক তো কোনোটাই বাদ দেওয়া যাবে না, তাহলে একক ওয়াট এটা দাঁড়ায় ফেলো। তারপর প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে, এটা দাঁড়ায় 1 ওয়াটের সংজ্ঞা। তাহলে 1 ওয়াট কি? প্রতি সেকেন্ডে 1 জুল, মানে 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 জুল পার সেকেন্ড হচ্ছে 1 ওয়াট। তাহলে 1 জুল পার সেকেন্ড ইকুয়াল টু 1 ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে ওয়াট দ্বারা প্রকাশ করা হয়, ওয়াটকে আবার জুল পার সেকেন্ডে প্রকাশ করা যায়। এটা দেখা গেলো। তারপর আরেকটা একক আছে শক্তি, কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা যে বিদ্যুৎ বিল দেই, ঠিক আছে, বিদ্যুৎ বিলটা যে দেই এটা আসলে কোন এককের উপর ভিত্তি করে দেই? আমরা যে বলি কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, এটা কিসের উপর ভিত্তি করে? কত ইউনিট, এত ইউনিট এত টাকা হলে আমরা যত ইউনিট খরচ করলাম ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা বিদ্যুৎ বিলটা দেই। বিদ্যুৎ বিল তোমার এই আদান প্রদানের জন্য একটা একক ব্যবস্থা আর কি তারা, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা কাকে বলে সেটা জায়গায় ফেলো। 1 কিলোওয়াট ক্ষমতা 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কত? 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। 1 কিলোওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট ঘন্টা। তাহলে 1000 ওয়াট ঘন্টা যখন লিখবা, 1000 আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1000 ইন্টু 3600 জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল। এটা দাঁড়ায় ফেলবো, এটা আসে 1 কিলোওয়াট আওয়ার ইন্টু 1 কিলোওয়াট আওয়ার কত জুল, এটা আসে। তাহলে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান কোন এককে শক্তি পরিমাপ করে? কিলোওয়াট ঘন্টা এককে শক্তি পরিমাপ করে। এটা দাঁড়ায় ফেলো, যা নোট করতেছো লিখে ফেলো। তাহলে এটাকে আবার বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিটও বলা হয়। তাহলে 1 বোর্ড অফ ট্রেড ইউনিট ইকুয়াল টু 1 কিলোওয়াট ঘন্টা। এটা দাঁড়ায়।
তাহলে আমরা কিলোওয়াট ঘন্টাতে আগে যেসব সূত্র পড়ে আসছি সেগুলা কিলোওয়াট ঘন্টাতে আমরা প্রকাশ করব। সেটাতে কি করতে হবে, জাস্ট তোমার 1000 দিয়ে ভাগ করবো আমরা। আগে সব সূত্রকে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 3.15 এই সমীকরণটা দাঁড়ায় ফেলো। তাহলে আমরা জাস্ট 1000 দিয়ে ভাগ করবো, তাহলে হবে। তারপর একটা ব্যাপার আছে, নিরাপত্তা ফিউজ। তাহলে দেখো যে বাড়িতে বা বৈদ্যুতিক লাইনে যদি একটা নির্দিষ্ট মান অতিক্রম করে তড়িৎ প্রবাহটা, তাহলে কিন্তু অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঠিক আছে, এরকম একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, নিরাপত্তা ফিউজ ব্যবহার করি। তাহলে নিরাপত্তা ফিউজটা কিসের তৈরি হয় সেটা দাঁড়ায় ফেলো। নিরাপত্তা ফিউজ টিন ও সীসার মিশ্রণের তৈরি, দাঁড়ায় ফেলো। তারপর নিরাপত্তা ফিউজের গলনাঙ্ক কত, 300°C, এটাও দাঁড়ায় ফেলো। এখানে এই দুটা লাইন অনেক ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এই দুটা লাইন দাঁড়ায় ফেলো। তারপর যে টপিকটা আছে ইলেকট্রিক সেলস, সেইখানে দেখো ইলেকট্রিক সেলস এর সংখ্যাটা দাঁড়ায় ফেলো। তারপর দেখো দুইটা দুইটা জিনিস আছে, যে কোনো কোনো কোষ কিন্তু রাসায়নিক ক্রিয়ার সাহায্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, আবার কোনো কোনো কোষের তড়িৎ প্রবাহ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রাখে, পরে সেই রাসায়নিক শক্তি পুনরায় তড়িৎ প্রবাহে রূপান্তরিত হয়। দুই ধরনের ব্যাপার আছে, তাহলে দুইটা দিয়ে দুই ধরনের ব্যাপারে দুই ধরনের আবার উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পলস কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো এক্সাম্পলস গুলো দাঁড়ায় ফেলো, এভাবে আসতে পারে, ভুলাই ফেললো না আবার এক্সাম্পলস গুলো। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা হচ্ছে কোষের তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ অফ সেল। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। আচ্ছা, তড়িৎ চালক শক্তিটা আমরা দেখি। তড়িৎ চালক শক্তিটা হচ্ছে যে তড়িৎ চালক শক্তির তুমি সংজ্ঞাটা দেখায় ফেলো। এই সংজ্ঞাটা কি, প্রতি একক আধানকে কোষ সমেত, মানে পুরো কোষ সমেত কোনো বর্তনী এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওটাকে বলে তড়িৎ শক্তি, তড়িৎ চালক শক্তি। আচ্ছা, কিছুক্ষণ পরে তো অফ হয়ে যাবে, অফ হয়ে আমরা আবার আরেকটা সেশনে যাব, আবার আমি লিংক দিব, সমস্যা নেই, তোমরা থাকবে আমার সাথে। তড়িৎ চালক শক্তির সংখ্যাটা দেখায় ফেলো। তারপর দেখো তড়িৎ চালক শক্তির একটা সূত্র আছে, তাহলে ভি, তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্য, এই দুটা কিন্তু অলমোস্ট সেম, কিন্তু বিভব পার্থক্যটা কি, বিভব পার্থক্য হচ্ছে দুই প্রান্তের দুই প্রান্তের মধ্যে যে মানে একক ধনাত্মক আধানকে যখন আমরা বর্তনী এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করব, তখন যে পরিমাণ কাজ হয় সেটাকে বলবো বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তিটা কি, তড়িৎ চালক শক্তি হচ্ছে পুরো পুরো কোষকে, প্রতি একক আধানকে কোষ সমেত কিন্তু আমরা আনবো, তার মানে কি এখানে কিন্তু অভ্যন্তরীণ রোধটাও কিন্তু অ্যাড হবে। তাহলে যেহেতু দুইটা অলমোস্ট সেম জিনিস, তাই ভি ইকুয়াল যদি ডাব্লিউ বাই কিউ হয়, ইউ ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, সূত্রটা দাঁড়ায়। তাহলে তড়িৎ চালক শক্তি একক কি, একক হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট, মানে তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য দুটারই একক কিন্তু সেম, এটা দাঁড়ায় ফেলবো এককটা কি। তাহলে তড়িৎ চালক শক্তি 1.5 ভোল্ট বলতে কি বোঝায়, সেটা বোঝায় যে নিচে কোনটা আছে, এখন নিচে আছে কিউব, তো কিউবকে তুমি একক বানাবো, তাহলে এক কুলম্ব আধানকে ওই কোষ সমেত যদি কোনো বর্তনী এক বিন্দু থেকে একবার সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনি, তাহলে সেটা 1.5 জুল কাজ সম্পন্ন হয়। তাহলে উপরেরটাকে আমরা মানে প্রকাশ করবো, মানে কাজকে আমরা মানে প্রকাশ করবো, আর নিচেরটাকে একক বানাবো, তাহলে আমাদের সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। তারণ বেগে যাবো, কারণ কিন্তু একদম নতুন টপিক তোমাদের কাছে, সমস্যা নাই, এটা যা সূত্রটা পড়লেই তোমরা বুঝতে পারবা, অত কমপ্লিকেটেড কিছু না। কিন্তু তোমাকে অবশ্যই সংজ্ঞাটা জানতে হবে, সংজ্ঞা কিন্তু আসে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে সৃজনশীল। তো কোনো কোষের দুই প্রান্ত একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে পরিবাহী মুক্ত ইলেকট্রন গুলো, তাহলে পরিবাহীতে যে মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মুক্ত ইলেকট্রন কিন্তু পাস করবে। এই চলতরিতের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের ব্যাপার স্যাপার, তাহলে মুক্ত ইলেকট্রন হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন গুলো যে ভর বেগে প্রবাহিত হয় সেটাকে বলে সঞ্চালন বেগ বা তারণ বেগ, সেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ভি দিয়ে। তাহলে এখানে সূত্রটা আসছে কোথেকে, সূত্রটা আসছে আই থেকে, আই ইকুয়াল এন এ ভি। এনটা কি, এটা হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা,
এ কি? এ হচ্ছে প্রচলিত ক্ষেত্রফল, ই হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ, আর ভি কি? ভি হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটিটা। তাহলে ড্রিফট ভেলোসিটি আমরা শিখে গেলাম। তাহলে ভি ইকুয়াল কি? তোমার সূত্রটা শিখে ফেলো। ভিটা তুমি যদি বামে আনো তাহলে ভি ইকুয়াল হচ্ছে আই বাই এন এ ই। এটা হলো ড্রিফট ভেলোসিটি সূত্র। জাস্ট এখানে সূত্রটা পড়লেই হবে, এই সূত্র দিয়ে ম্যাথ আসে। তারপর আরেকটা ব্যাপার আছে, ছোট্ট ব্যাপার, এরকম ছোট ছোট জিনিস আছে, যেমন কারণ বেগ, তারপর আসলে কারেন্ট ডেনসিটি, প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব কি? প্রবাহ ঘনত্ব সংজ্ঞাটা দাঁড়ায় ফেলো। প্রবাহ ঘনত্ব সূত্রটা কি? সূত্রটা হচ্ছে জে ইকুয়াল আই বাই এ, মানে প্রতি একক ক্ষেত্রফলে যত মানে প্রবাহিত তড়িৎটা, তাহলে আই বাই এ। আইটা কি আমরা পাইলাম? আই পাইলাম এন এ ভি। আগের সূত্রে দেখো, কারণ বেগের সূত্রে আই ইকুয়াল এন এ ভি পাইলাম। তাহলে এন এ ভিটা এখানে দিলাম, নিচেও যেহেতু এ আছে, এ আর এ কাটা গেল, এন ভি ই। তাহলে আই জে ইকুয়াল এন ভি ই, প্রবাহ ঘনত্ব। এই যেটা আবার ইয়ার সাথে গুলায় ফেলাম, যে কিন্তু আরেকটা পাইছি, সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক সমতা। তাহলে প্রবাহ ঘনত্ব একক কি হবে? তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এককটা দেখা এসে। তারপর আমরা ওমের চলে আসি। ওমের সূত্র, বিজ্ঞানী ওম একটা সূত্র দিছে। এটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, তার পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। মানে কি? মানে হচ্ছে আই সমানুপাতিক ভি। সূত্রটা দেখায় ফেলো, তারপর নিচে যেগুলো আমি দেখাইছি দেখায় ফেলো। আই সমানুপাতিক ভি, তাহলে সমানুপাতিক সাইনটা আমরা তুলে ফেললে একটা ধ্রুবক চলে আসে, ধ্রুবকটাকে জি দ্বারা প্রকাশ করছে। জি একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয়েছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা আছে, তাহলে জি এর বিপরীত রাশি কিন্তু, তাই তড়িৎ পরিবাহিতা যেহেতু, তাহলে তড়িৎ পরিবাহিতা যত বেশি হবে সেখানে তড়িৎ প্রবাহ বেশি হবে, আর রোধ যত বেশি হবে তড়িৎ প্রবাহ কম হবে। তাহলে তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি কি? রোধ। তাহলে তড়িৎ পরিবাহিতাকে যদি আমরা ইনভার্স করি বা 1/g করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? আর পাবো রোধ। আর ইকুয়াল টু 1/g। তাহলে আমরা আই ইকুয়াল টু ভি ভাগ আর পাইলাম এখান থেকে। তাহলে আই ইকুয়াল টু ভি ভাগ আর, আমরা আর ইকুয়াল টু 1/g উপরোক্ত সমীকরণে যদি বসাই, তাহলে আমরা দেখো 3.20 সমীকরণের ক্ষেত্রে জি ইকুয়াল কি আসে? জি ইকুয়াল আসে ভি ভাগ আই ভাগ ভি। তাহলে 1/g মানে আর, আর আসবে ভি ভাগ আই। সেক্ষেত্রে আমরা আই কে যদি বামে নিই, তাহলে আই ইকুয়াল ভি ভাগ আর, এটা দাঁড়ায় গেল। তারপর নিচের লাইনটা দেখাও যে আর কিসের উপর নির্ভর করে? আর পরিবাহীর দৈর্ঘ্য, প্রচলিত ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, রোধ এবং পরিবাহিতা। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভবের পার্থক্য হলে ইলেকট্রন তথা ঋণাত্মক আধান কই থেকে কই যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এটা দেখায় ফেলো। তারপর রোধের সংজ্ঞাটা দেখায় ফেলো। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। আচ্ছা, তারপর সূত্রটা দেখায় ফেলো, আই ইকুয়াল ভি ভাগ আই। এখন দেখো, আমি কিন্তু বলে আসতেছি একটা কথা, রোধের নির্ভরশীলতা খুবই ইম্পর্টেন্ট। রোধের নির্ভরশীলতা চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রচলিত ক্ষেত্রফল, আর একটা পরিবাহী উপাদান, পরিবাহী তাপমাত্রা। চারটা জিনিসের উপর নির্ভর করে। এটা দেখায় ফেলো। তারপর ওমের একটা সংজ্ঞা দিছে, সংজ্ঞাটা চাইলে করতে পারো। কত ইম্পর্টেন্ট না, ওমের সংজ্ঞাটা আসে না। তাহলে 1 ওম ইকুয়াল টু কি? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে ওমকে কি দ্বারা প্রকাশ করা হয়? 1 ভোল্ট পার অ্যাম্পিয়ারও এটা দিয়েও প্রকাশ করা যাইতে পারে। তাহলে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 ওম। তাহলে ওই পৃষ্ঠে আমরা কি পড়ছি? জি ইকুয়াল আই ভাগ ভি। তাহলে এটা কি? পরিবাহিতা বলে। জি কে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা একক কি? সিমেন্স। এটা দেখা যাবে। পরিবাহিতা একক কি? সিমেন্স। এটা আসলে একক গুলা বাদ দেওয়া যাবে। তারপর আচ্ছা, তারপর দেখো এখানে ছোট কয়েকটা বিষয় আছে, যে আমি দেখাইছি কিন্তু কপারের পরিবাহিতা সবচেয়ে বেশি, এই লাইনটা দেখো। তারপর তাপমাত্রা বাড়লে প্রায় সকল পরিবাহিতারই পরিবাহিতা হ্রাস পায়, এটা দেখো। তারপর অর্ধপরিবাহী ধাতু তাপমাত্রা বাড়লে এদের পরিবাহিতা উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। আর শেষের লাইনটা, কার্বন অর্ধপরিবাহী না হলেও তাপমাত্রার সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে এই কয়েকটা লাইন দেখো। তারপর রোধের সূত্র দেখো দেওয়া আছে। রোধের সূত্র দেওয়া আছে, প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দ্বিতীয় সূত্র প্রচলিতের সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে
আহ, আচ্ছা দুটাই দিছে এখানে। রোধের প্রথম সূত্র কি? দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক সম্পর্ক, এটা দাঁড়ায় ফেলো, সূত্রটা দাঁড়ায় ফেলো, আর দৈর্ঘ্যের সাথে আর সমানুপাতিক এল। আচ্ছা, এই সেশন হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, নতুন লিঙ্ক দেবো গ্রুপে। প্রচ্ছদের সূত্র হচ্ছে আর ইকুয়াল আর সমানুপাতিক 1/a, এটা দাঁড়ায়। তাহলে আর সমানুপাতিক কি আসলো? এল এ। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম, সেটা হচ্ছে রো। তাহলে আর ইকুয়াল রো এল বাই এ, এই সূত্রটাও দাঁড়ায় ফেলো। তারপর রোটা কি? রোটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটাকে নাম দেওয়া হয়েছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। তাহলে আপেক্ষিক রোধের সংজ্ঞা দেওয়া আছে, ওটা দাঁড়ায় ফেলো। কোন নির্দিষ্ট তাপমাত্রা, একক দৈর্ঘ্য, একক প্রচলিত ক্ষেত্রফলের কোন পরিবাহীর রোধকে বা একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধকে তাপমাত্রা এই পরিবাহীর আপেক্ষিক রোধ দাঁড়ায় ফেলো। তাহলে আপেক্ষিক রোধের সূত্র আমরা ওই সূত্র থেকে বের করি। তাহলে ওই সূত্র থেকে বের করলে আমরা পাইলাম রো ইকুয়াল আর এ বাই এল, বা এটার আরেকটা একক আছে, সেটা হচ্ছে ওম মিটার। তাহলে রোধের বিপরীত রাশি যেমন পরিবাহিতা, তেমন আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক বলা হয়। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা ইকুয়াল 1/রো। তাহলে এটা সূত্র দাঁড়ায় ফেলো। পরিবাহিতাঙ্ক কাকে বলে? আর এককটা দাঁড়ায় ফেলো, এককটা দাঁড়ায় ফেলো। আচ্ছা, যারা দাঁড়াইতে পারছো না তারা লিখে নাও, নোটে লিখে নাও, খাতায় লিখে নাও। এসএসও নিয়ে নিতে পারো, সমস্যা নেই, খাতায় লিখে নাও। আচ্ছা, এই মিটিংটা হয়তো অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা নেক্সট মিটিং এ গিয়ে লিংক দিয়ে দিব গ্রুপে, থাকিও তোমরা আমার সাথে। আচ্ছা, চালাইতে থাকি আমি। তারপর আসলে ইলেকট্রিক্যাল সার্কিট বা বর্তনীর সংজ্ঞাটা দাঁড়ায় ফেলো, বর্তনীর সংজ্ঞা দাঁড়ায় ফেলো। বর্তনীর সংজ্ঞায় তারপর দেখো কয়েকটা সাইন দেওয়া আছে, কোষের সাইন, ম্যাট্রিক্স সাইন, সবগুলো সাইন দেখবা। এটা আসে অনেকের থেকে আসে, জাস্ট দেখবা একটু। যেমন নিচের সাইন গুলো বুঝতেই পারবে, গ্যালভানোমিটার জি, অ্যামিটার এ, ভোল্টমিটার ভি, এগুলো বুঝতে পারবে। তো পুরো সবটাই একটু দেখবা আর কি, বোঝানোর কিছু নাই। তারপর কোষের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের সংজ্ঞাটা। তাহলে অভ্যন্তরীণ রোধটা কি? অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে কোষের অভ্যন্তরস্থ যেসব তরল এবং অন্যান্য পদার্থ আছে, সেগুলো কিন্তু প্রবাহকে বাধা দান করে, সেগুলো কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের এমনিতেই কিন্তু একটা রোধ আছেই, আরো একটা রোধ কি করে? বাধা প্রদান করে, সেটা কিন্তু অভ্যন্তরীণ রোধ। এটাকে ছোট আর দ্বারা প্রকাশ করা হয়, ছোট আর। আর যেটা এমনিতে যে বেসিক রোধটা, সেটাকে বড় আর দ্বারা প্রকাশ করা হয়। এর অভ্যন্তরীণ রোধ দেখো। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আসলে তড়িৎ চালক শক্তি আর ভোল্টেজটা, মানে বিভব পার্থক্য, সেটার মূলত পার্থক্যটা আসলে কোথায়, সেটা আমরা এখন জানতে পারবো। তাহলে এখানে দাঁড়িয়ে ফেললো ই ইকুয়াল ভি প্লাস ভি ড্যাশ। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে আই আর, মানে আই বড় আর। আর ভি ড্যাশে কি? ভি ড্যাশে ভি, এমনিতে যেটা ভি ওটাতে আই আর, ওটা হচ্ছে বড় আর, মানে বেসিক রোধটা। আর ভি ড্যাশে হচ্ছে আই ছোট আর, মানে অভ্যন্তরীণ রোধটা। তাহলে দেখো অভ্যন্তরীণ রোধের কারণে কিন্তু এই ই এবং ভি এর মধ্যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে। তাহলে এইখানে এক্ষেত্রে ইকুয়াল লিখবো আমরা আই আর প্লাস আই ছোট আর, আই বড় আর প্লাস আই ছোট আর। সেক্ষেত্রে আমরা আই বের করবো, আই কমন নিলাম, আই কমন নিয়ে আই আর প্লাস ছোট আর ইকুয়াল টু ই। আই ইকুয়াল হচ্ছে ই বাই আর প্লাস ছোট আর। তাহলে আই এর সূত্রটা তোমরা দেখায় ফেলো এখানে। তাহলে নিচে একটা দেখো সংজ্ঞা আছে, এটা আসে, প্রচুর আসে। তাহলে কোষে তড়িৎ চালক শক্তির অংশ ভি ড্যাশ ইকুয়াল আই আর বা ই মাইনাস আই আর, যা কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চালন করতে ব্যবহৃত হয়, তাকে অনেক সময় কি বলে? অভ্যন্তরীণ বিভব পতন, হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট বলে। এটা জ্ঞানমূলকে আসে। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? রেসপন্স করো।
তাহলে কি এখানে অভ্যন্তরীণ বিভব পতন কোনটা আসলে, যেটা হচ্ছে আই ছোট আর, এটা কিন্তু অভ্যন্তরীণ বিভব পতন। কারণ কি, কারণ এটা অভ্যন্তরীণ রোধের সাথে সম্পর্কযুক্ত। আই ছোট আর, ছোট একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে ওইটাই হবে অভ্যন্তরীণ বিভব পতন। আর আই আর যেটা আছে ওটা কিন্তু ভি, তাহলে ভি আর যেটা অভ্যন্তরীণ বিভব পতন, এটা যোগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি। তাহলে আমরা দেখলাম তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, পার্থক্যটা হচ্ছে আই ছোট আর বা ভি ড্যাশ, এটা পার্থক্য। তারপর আমরা রোধের সমবায়ে আসি। রোধের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, কম্বিনেশন রোধের সমবায় তিন ভাবে করা যায়, সেটা হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়। তাহলে তুল্য রোধের সংজ্ঞাটা দাঁড়ায় ফেলো, এখানে তুল্য রোধের সংজ্ঞাটা দাঁড়ায় ফেলো। তারপর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সংজ্ঞাটা করবা, দাঁড়ানোর কিছু নাই, সংজ্ঞা এদের জীবন আসবে না, সমস্যা নাই, কিন্তু এখানে সূত্রটা দাঁড়ায় ফেলো, সূত্রটা হবে একদম ডিরেক্টলি যোগ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি রোধগুলোকে যোগ করবো। তারপর আসতেছে কি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি করবো আমরা, ম্যাথে যদি সমান্তরাল সমবায় চায় সেক্ষেত্রে আমরা ইনভার্স করে যোগ করবো, বা ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান। তাহলে সমবায় গেল। এখন আরেকটা বিষয় আছে কোষের সমন্বয়। সমন্বয়ের ক্ষেত্রে সমন্বয় করতে পারি দুই ভাবে, সেটা হচ্ছে শ্রেণী সমন্বয়, সমান্তরাল সমন্বয়। শ্রেণী সমন্বয়ের ক্ষেত্রে আমরা সূত্রটা ডিরেক্টলি দেখবো। সূত্রটা হচ্ছে আই এস ইকুয়াল টু এন ই বাই আর প্লাস এন আর। এনটা কি, এন সংখ্যক কোষ যখন আমরা একসাথে সমন্বয় করব, তাহলে এন ই বাই এন আর। তাহলে নিচে নিচে এনটা কার সাথে যুক্ত হচ্ছে, এনটা আর এর সাথে কিন্তু গুণ হচ্ছে। হ্যাঁ, যার জন্য আচ্ছা, আমার কোশ্চেন গুলা বলিও, সমস্যা নেই, কোশ্চেন গুলা বলিও যদি এখানে বলতে পারি, বা যদি মনে করো যে না এখানে বললে সব প্রবলেম হবে, তা ক্লাস শেষে তুমি আমার মেসেঞ্জার গ্রুপে বলতে পারো, সমস্যা নেই। তারপর দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইনটা আছে, সেটা হচ্ছে যখন কোষের অভ্যন্তরীণ রোধটা আর আর এর তুলনায় যখন বাইরের রোধ আর অনেক বড় হয়, তখন শক্তিশালী প্রভাব পাওয়ার জন্য কোষের শ্রেণী সমন্বয় ব্যবহার করে। তাহলে ছোট আরটা যখন বড় আরের চেয়ে বড় হবে, তখন তখন আমাদের শ্রেণী সমন্বয় ব্যবহার করা লাগবে। ছোট আরের সাথে বড় আরটা যখন থাকবে, মানে বড় হবে আর কি, ছোট আরটা। তারপর সমান্তরাল সমন্বয়, প্যারালাল কম্বিনেশন, সেক্ষেত্রে সব সূত্রটা কি, সেক্ষেত্রে এম আনবো আমরা। সেক্ষেত্রে এম কিসের সাথে সংযোগ হচ্ছে, এম সংযোগ করছে বড় আর এর সাথে নিচে। সে এর আগে এর আগে সূত্র ক্ষেত্রে আমরা কি দেখছি, এর আগে সূত্র ক্ষেত্রে দেখছি যে এনটা তোমার আর এর সাথে, ছোট আর এর সাথে গুণ অবস্থায় ছিল, এখানে এমটা বড় আর এর সাথে গুণ অবস্থায় আছে, দেখতে পারো এখানে। আর এখানে লাস্ট একটা লাইন তোমরা দাঁড়াবা, সেটা হচ্ছে যে যখন কোষের অভ্যন্তরীণ রোধ আর এর তুলনায় বাইরের রোধ আর ছোট হয়, তখন শক্তিশালী প্রভাব পাওয়ার জন্য সমান্তরাল সমন্বয় ব্যবহার করে। তাহলে এখানে যখন ছোট একটা বড় এর চেয়ে ছোট হবে, তখন আমরা সমান্তরাল সমন্বয় ব্যবহার করি। এই লাইনটা দাঁড়াবে। তারপর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কিরশফের সূত্র। কিরশফের সূত্র, এখানে তাহলে আমরা কিসের কার কার সূত্র শিখলাম, জুলের সূত্র শিখলাম, ওমের সূত্র শিখলাম। তারপর আসতেছে আমাদের আরেকটা সূত্র। এইসব যে এগুলা যে নামীয় সূত্রগুলা যে আছে, যে বিভিন্ন বিজ্ঞানী দিছে নামের সূত্র, এইসব দিয়ে কিন্তু ম্যাথ প্রচুর আসে। তাই এই সূত্রগুলা একদম ভালোভাবে সেন্সিটিভলি নিতে হবে। তাহলে প্রথম সূত্র কি দিছে, প্রথম সূত্র দিচ্ছে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। তাহলে সামেশন অফ আই ইকুয়াল টু হবে 0। তাহলে মিলিত প্রবাহগুলো দেখো, এখানে একটা চিত্র আছে 3.9, চিত্রে দেখো কয়েকটা ইয়া তোমার তড়িৎ প্রবাহ দেওয়া আছে একটা নির্দিষ্ট বিন্দুতে। সেখানে দেখো যে কিছু 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 প্রবাহ কিন্তু বিন্দুতে আসতেছে, আবার কিছু প্রবাহ বিন্দু থেকে যাচ্ছে, যেমন I1 কিন্তু বিন্দুর দিকে আসতেছে, বা I2, I5, I4 এগুলো কিন্তু যাইতেছে। তাহলে বীজগাণিতিক সমষ্টি যখন আমরা চিন্তা করবো, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা যেগুলো একদিকে আছে সেগুলোর জন্য একটা বিশেষ সাইন ব্যবহার করবো, প্লাস অথবা মাইনাস। তুমি যেটা আসতেছে সেক্ষেত্রে তোমরা প্লাস ব্যবহার করতে পারো, যেমন I1 I3 এর ক্ষেত্রে প্লাস ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমার I2 I5 I4 এগুলাকে তুমি
মাইনাস দিবা। আবার তোমার যদি ইচ্ছা হয় যে i2 i5 i4 এগুলোকে প্লাস দিব, সেক্ষেত্রে তোমার i1 i3 এই দুটাকে মাইনাস দিতে হবে। এই দেখো এখানে দেওয়া আছে, তাহলে i1 এখানে i1 প্লাস i3, তাহলে বাকিগুলো মাইনাস। তাহলে দুই পাশে প্লাস, এক পাশে মাইনাস গুলো কেন, এক পাশে প্লাস গুলো কেন, সেক্ষেত্রে i1 প্লাস i3 হবে i2 প্লাস i4 প্লাস i5। বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে যে আমরা দেখবো যে বিন্দু থেকে অতিরিক্ত প্রবাহটা যাচ্ছে নাকি আসতেছে, সেই হিসেবে আমরা সাইনটা দেবো। এটা হলো প্রথম সূত্র। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কোন আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলো রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি তড়িৎ বর্তনীর মোট তড়িৎ চালক শক্তির সমান। তাহলে সামেশন অফ আই আর ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ ই। তাহলে আচ্ছা, সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। এক্ষেত্রে আমরা চিত্রটা নেক্সট পেজে আমরা চিত্রটা পাবো। দেখো এখানে i1, তারপর r2, i1 r1 i2 r2 এরকম কয়েকটা তোমার এখানে কিন্তু বিটা বিজা একটা চিত্র দিচ্ছে। সেক্ষেত্রে দেখো আমরা দেখবো যে কোন দিক যাইতেছে জিনিসটা, ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা তোমাকে দেখতে হবে। তাহলে ক্লক ওয়াইজ গুলাকে আমরা এক পাশে নিব, আর অ্যান্টি ক্লক ওয়াইজ কে এক পাশে নিব। ক্লক ওয়াইজ গুলো আমরা যদি পজিটিভ ধরি, আর অ্যান্টি ক্লক ওয়াইজ গুলো হবে নেগেটিভ, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এগুলা ধরে আমরা করব। তাহলে ক্লক ওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে নেগেটিভ। আবার যদি অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা পজিটিভ ধরি, তাহলে ক্লক ওয়াইজ কে আমরা নেগেটিভ করতে পারি। সেটা তোমাদের নিজের উপর নির্ভর করবে। তাহলে দেখো এখানে i1 r1, তাহলে i1 r1 কিন্তু ক্লক ওয়াইজ গেছে। i1 r1 টা ক্লক ওয়াইজ গেছে। তারপর আর কি ক্লক ওয়াইজ গেছে, i2 r2 টা। এই ক্ষেত্রে আমরা i1 r1 আর i2 r2 কে আমরা দুটাকে পজিটিভ ধরছি, আর i3 r3 i4 r4 কে আমরা নেগেটিভ ধরছি, কারণ এই দুটা অ্যান্টি ক্লক ওয়াইজ গেছে। ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ এই হিসেবে তোমরা করতে পারবে। তারপর কির্শফের সূত্রের ব্যবহারে দেখো নিচে একটা সূত্র দেওয়া আছে, i1 equal to r2 by r1 plus r2 into i। সূত্রটা দাঁড়ায় ফেলো, এই সূত্র দিয়ে ম্যাথ আসছে। তারপর অনুরূপ ভাবে আমরা পাই i2 equal to i r1 by r1 plus r2 into i। এটা দাঁড়ায় ফেলো। তারপর হুইটস্টোন ব্রিজ একটা ব্যাপার আছে, হুইটস্টোন ব্রিজটা কাকে বলে এটা দাঁড়ায় ফেলো। তাহলে হুইটস্টোন ব্রিজও কিন্তু কির্শফের সূত্র ব্যবহার করে তৈরি করা হয়েছে। কির্শফের সূত্র কিন্তু এখানে কাজ করবে। তাহলে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, ওই চিত্র অনুসারে নিচে কির্শফের প্রথম সূত্র প্রয়োগ করে আমরা পাই i1 মাইনাস i g মাইনাস i3। তাহলে এই ক্ষেত্রে দেখো বি বিন্দুতে আমরা কির্শফের সূত্র প্রয়োগ করলাম। তাহলে বি বিন্দুতে দেখো i1 কি করতেছে, i1 কিন্তু ঢুকতেছে বি বিন্দুতে। হুম, তারপর i3 বের হয়ে আসতেছে, ig বের হয়ে আসতেছে। তাহলে এই দুটা সেম সাইন হবে। তাহলে i1 ইকুয়াল টু ig প্লাস i3। সূত্রটা কির্শফের সূত্র থেকে আসছে, প্রথম সূত্র। তারপর ডি বিন্দুতে আবার কির্শফের দ্বিতীয় সূত্র দেই। তাহলে ডি বিন্দু থেকে কি যাইতেছে, ডি বিন্দু থেকে i4 বিন্দু যাইতেছে, i2 ঢুকতেছে এবং ig আও ঢুকতেছে। ওই হিসেবে সূত্র কি হবে, ওই হিসেবে সূত্র হবে i2 প্লাস ig মাইনাস i4 ইকুয়াল টু 0। এইভাবে সূত্র দিয়ে প্রতিপাদন করে শেষ পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে p বাই কিউ ইকুয়াল টু r বাই s। এটা দাঁড়ায়। আচ্ছা, একজন বলছে তুল্য রোধের শর্টকাট। তুল্য রোধের শর্টকাট আমি আজকে হয়তো দেখানো সম্ভব হবে না, ওরকম প্রিপারেশন নিয়েও আসেনি, কারণ আমি আজকে থিওরিটা দেখাতে চাইছি, আর কিছু অল্প কিছু ম্যাথ দেখাবো। তুল্য রোধেরটা ওটা আরেকটা ক্লাসে করা হবে, সমস্যা নেই। ওটা একটু বড় তো, বিষয়টা বেশ টাইম লাগবে। এটা আমি রেডি করছি, এটা আমি নেক্সট কোন ক্লাসে দেখাবো। তাহলে সূত্রটা দেখায় ফেলো। সূত্রটা দেখায় ফেলো। তাহলে হুইটস্টোন ব্রিজের 4টি রোধ যেগুলো আছে সেগুলোকে
কিন্তু যথাক্রমে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু বলা হয়। পি কে প্রথম বাহু, তারপর কিউ কে দ্বিতীয় বাহু, আর কে তৃতীয় বাহু, এস কে চতুর্থ বাহু। এগুলাকে কিন্তু উল্টা পাল্টা করতে পারবা না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেরকম দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবে দিবা। তারপর যে জিনিসটা আছে শান্ট। শান্ট কি? শান্ট হচ্ছে কিন্তু একদম অল্প মানের রোধ একটা, আসলে শান্ট হচ্ছে অল্প মানের রোধ। তাহলে অল্প মানের রোধ হলে কি হবে? অল্প মানের রোধ হলে কিন্তু ওইটা দিয়ে বেশি তড়িৎ প্রবাহ যাবে। হুম, তাহলে আমাদের যে গ্যালভানোমিটারটা আছে, গ্যালভানোমিটার দিয়ে আমরা পরিমাপ করি তড়িৎ প্রবাহটা, তাহলে গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য সমান্তরাল সংযোগে একটা অল্প মানের রোধ সংযুক্ত করে বিকল্প পথে সৃষ্টি করা হয়, এটাকে শান্ট বলা হয়। তাহলে শান্টের রোধ যেহেতু কম, তাহলে রোধ যেহেতু কম, যেদিক দিয়ে বাধা কম পাবে সেদিক দিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু বেশি যাবে, তাই না? যেদিক দিয়ে বাধা কম পাবে সেদিক দিয়ে বেশি যাবে। তাহলে শান্ট যেহেতু কম রোধ, সেহেতু এদিক দিয়ে তড়িৎ প্রবাহ বেশি যাবে, তাই গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে। সেক্ষেত্রে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে না, গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কম তড়িৎ প্রবাহ। এটাই হচ্ছে শান্ট ব্যবহারের একটা মূল উদ্দেশ্য। তাহলে শান্টের যে সংজ্ঞাটা আছে ওটা দাঁড়ায় ফেলো এখানে, শান্তের সংজ্ঞাটা। তারপর দেখো সূত্র আছে একটা, সেটা হচ্ছে সম্পর্ক। সেখানে একটা সূত্র আছে 3.50 তে, সূত্রটা সেটা হচ্ছে IG ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে IG টা কি? এখানে IG টা হচ্ছে যে গ্যালভানোমিটারের প্রবাহ, এসটা কি? এসটা হচ্ছে শান্টের মান, আর জিটা হচ্ছে গ্যালভানোমিটারের মান, আর আইটা হচ্ছে নিজেটা তড়িৎ প্রবাহ, মূল প্রবাহ সেটা। তাহলে এটা একটা সূত্র, যদি তোমার এই রাশিগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে যে কোনো একটা রাশি চাইতে পারে, ম্যাথের ক্ষেত্রে ওটা দিতে হবে। এখন 3.50 থেকে যেহেতু আমরা আইজি বের করতে পারলাম, সেটা আমরা আই বের করতে পারবো। তাহলে আই বের করার সূত্র আছে, মূল প্রবাহ বের করার সূত্র আছে, গ্যালভানোমিটারের প্রবাহ বের করার সূত্র আছে, দুইটা সূত্র দেখা ফেলো। এক্ষেত্রে দেখো, যখন আমরা ইয়াটা ব্যবহার করতেছি, মূল প্রবাহের সূত্রটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আসতেছে জি প্লাস এস বাই এস। এটা কিন্তু আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে শান্টের গুণক ক্ষমতা বা শান্টের গুণক, শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক। এটা গেল, এটা দাঁড়ায় ফেলো, এটা আসে। অনেকে গুলাই ফেলে, যেমন জি প্লাস এস নিচে দেয়, উপরে এস দেয়। তাহলে জি প্লাস এস বাই এস কে বলা হয় শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক। যে শান্টের গুণকের সংজ্ঞাটা নিচে আছে, ওটা দেখা গেল। এই ক্ষেত্রে দেখো, আমরা তাহলে কি কি বের করলাম? আমরা বের করলাম যে গ্যালভানোমিটারের প্রবাহ, আর বের করলাম মূল প্রবাহ। এক্ষেত্রে আবার শান্ট, শান্ট বের করা লাগতে পারে। শান্টের সূত্র হচ্ছে এস ইকুয়াল আইজি বাই হচ্ছে আই মাইনাস আইজি ইন্টু জি। এই সূত্র দেখা গেল। এরপর একটা ব্যাপার আছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু শান্ট অনেক বেশি ভূমিকা রাখে। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে শান্টের একটা সূত্র আছে, সেটা দেখা ফেলো। সেটা হচ্ছে এস ইকুয়াল আর বাই এন মাইনাস ওয়ান। তাহলে আরটা কি? আর হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, আর এন হচ্ছে তুমি কত পাল্লা বৃদ্ধি করবা সেটা। তারপর ব্যবহারিক আছে কয়েকটা, ব্যবহারিক গুলো তো দেখানো পসিবল না, স্কিপ করতে পারো, সমস্যা নেই। কিন্তু ব্যবহারিক থেকে কিছু জিনিস আছে যেগুলো লাগবে, সেগুলো হচ্ছে আমাদের কিছু সূত্র লাগবে ব্যবহারিক থেকে। যেমন মিটার ব্রিজ একটা ব্যাপার আছে, মিটার ব্রিজের সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়। তাহলে মিটার ব্রিজের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারবো? তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারবো। তাহলে আপেক্ষিক রোধের সূত্র কি ছিল? তাহলে আপেক্ষিক রোধের সূত্র এখানে একটা আছে, যে পি রো ইকুয়াল পি পাই আর স্কোয়ার বাই এল। আচ্ছা, একজন কোশ্চেন করছে কত পাল্লা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে অ্যামিটারে কিন্তু পাল্লা আছে, অ্যামিটারটা কত দূর পর্যন্ত ইয়া তোমার তড়িৎ প্রবাহ মাপতে পারে সেটা।
তাহলে নির্দিষ্ট তড়িৎ প্রবাহ মাপার জন্য নির্দিষ্ট পাল্লা থাকে। তাহলে যত বেশি তোমার ইয়াটা যত বেশি যাবে, তড়িৎ প্রবাহ যত বেশি যাবে, সে তত বেশি তড়িৎ প্রবাহ মাপতে পারবে। কিন্তু সেক্ষেত্রে পাল্লা বৃদ্ধি করতে হবে। পাল্লা বৃদ্ধি করার জন্য কিন্তু এই শান্টটা কাজে লাগে। সেটা পাল্লাটা কত বৃদ্ধি করার জন্য কত শান্ট আমার সমান্তরালে যুক্ত করতে হবে, এটার জন্য আমার ম্যাথ করতে হবে। যদি শান্টের মান দেওয়া থাকে আর অভ্যন্তরীণ রোধের মান দেওয়া থাকে, তাহলে কত পাল্লা আমরা বৃদ্ধি করব, সেক্ষেত্রে এন কত নিব, সেক্ষেত্রে এন এর মানটা আমরা বের করতে পারবো। এন এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এস এর মান বের করতে পারবো। যে এন যদি দেওয়া থাকে মনে করো 50, তাহলে 50 পাল্লা বৃদ্ধি করার জন্য আমরা কত রোধের শান্ট আমরা অ্যাড করবো এখানে সমান্তরালে, সেটার জন্য ম্যাথ আসে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। তো মিটার ব্রিজের সাহায্যে এটা আপেক্ষিক উপাদান আপেক্ষিক রোধ নির্ণয়, তার আপেক্ষিক রোধের সূত্রটা দেখায় ফেলো। তারপর মিটার ব্রিজ কিন্তু হুইটস্টোন ব্রিজের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই লাইনটা দেখায় ফেলো। হুইটস্টোন ব্রিজের নীতির উপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়েছে। তারপর দেখো একটা সূত্র আছে, এই সূত্রতে ম্যাথ আসে। সূত্র আসার আগে সূত্রটা কেমনে আসলো সেটা সেখান থেকে আসে। যদি মিটার ব্রিজের তারে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ সিগমা হয় এবং নিষ্পন্দ বিন্দু, এখন নিষ্পন্দ বিন্দুটা কোথায় সেটা জানতে হবে। মিটার ব্রিজ যদি থেকে থাকে, মনে করো যে মিটার ব্রিজ যদি থেকে থাকো, সেখানে দেখবা একটা নির্দিষ্ট একটা জায়গায় যদি ধরা হয়, ওইখানে কিন্তু কোনো মানে মিটার ব্রিজে কিন্তু কোনো অভিক্ষেপ দেখা যায় না। তো ওই নির্দিষ্ট জায়গাটাই হচ্ছে নিষ্পন্দ বিন্দু। ওই নিষ্পন্দ বিন্দুতে অর্থাৎ তারের যে বিন্দুতে গ্যালভানোমিটারের তারের উন্মুক্ত প্রান্ত স্পর্শ করলে শূন্য বিক্ষেপ পাওয়া যায়, মানে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ পাওয়া যায় না একটা বিন্দুতে। যদি আমি ধরি তারটা, তাহলে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ পাওয়া যায় না, ওই হচ্ছে নিষ্পন্দ বিন্দু। সেটার বাম ও ডান দিকে তারটির দৈর্ঘ্য যথাক্রমে ধরি এল সেন্টিমিটার এবং 100 - এল সেন্টিমিটার। যদি একটা এল সেন্টিমিটার হয়, তাহলে আর ওটা যদি 100 সেন্টিমিটারের একটা মিটার ব্রিজ, যেহেতু মিটার ব্রিজ, তাহলে 100 সেন্টিমিটারের একটা ব্রিজ হবে। তাহলে 100 - এল দিলে বাকি দৈর্ঘ্যটুকু পাবো। সেক্ষেত্রে আর হবে এল সিগমা আর এস হবে 100 - এল ইন্টু সিগমা। তাহলে হুইটস্টোন ব্রিজের নীতি থেকে আমরা কি পাই? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে পি বাই কিউ, তাহলে আর কে আমরা যেহেতু আর এর মান বের করলাম, এল সিগমা আর এস এর মান বের করলাম 100 - এল সিগমা, তাহলে পি বাই কিউ উপরে সিগমা নিচে সিগমা কাটা গেল। পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 - এল। এল এর মান দেওয়া থাকলে আমরা এইভাবে বের করবো। এল এর মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে, আমরা কিউ এর মান বের করবো, বা কিউ এর মান দেওয়া থাকবে আমরা পি এর মান বের করবো। এরকম আসে না। তারপরে এটা সব ব্যবহারিক ব্যাপার স্যাপার, এগুলো লাগবে না। এগুলো তোমার প্র্যাকটিক্যালের সময় লাগবে। প্র্যাকটিক্যালের সময় যে এই জিনিসগুলো তোমার পূরণ করতে হবে, পূরণ করে জানা যাবে, এটা তোমাদের কলেজে শিখাবে। তারপর একটা জিনিস আছে পোস্ট অফিস বক্স। তাহলে এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে পোস্ট অফিস বক্সটা। তাহলে পোস্ট অফিস বক্সে কি নির্ণয় করা হয়? পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধ নির্ণয় করা হয়। তাহলে আমরা মিটার ব্রিজের সাহায্যে কি নির্ণয় করলাম, এটা কিন্তু নোটে লিখে লিখে নাও তোমরা, যে মিটার ব্রিজের সাহায্যে তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। আর পোস্ট অফিস বক্সের সাহায্যে কি নির্ণয় করা হয়? অজানা রোধ নির্ণয় করা হয়। এটা তোমরা, এটা কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস, যে কোনটার সাহায্যে কি নির্ণয় করলাম ভুলে গেছি, পরীক্ষা হলে কিন্তু মনে থাকে। তারপর তো এগুলো প্র্যাকটিক্যাল। তারপর আরেকটা জিনিস, পোটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎ চালক শক্তির তুলনা করা হয়। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে কি করা হয়? তড়িৎ চালক শক্তির তুলনা করা হয়। তাহলে তিনটা কিন্তু কাজ তিন রকমের। কিন্তু ইয়াতে আসতে পারে, যেমন অভিন্ন তথ্যমূলক আসতে পারে, অভিন্ন তথ্যমূলক নৈর্ব্যক্তিকে। তাহলে এক্ষেত্রে একটা সূত্র আছে, E1/E2 ইকুয়াল টু L1/L2। এদের যদিও খুব বেশি ম্যাথ আসে না, তবুও দু একটা চলে আসে, এটা দেখো সূত্রটা। তারপরে সব ব্যবহারিক অংশে। মোটামুটি অধ্যায় কিন্তু শেষ। আমাদের অধ্যায় মানে থিওরি পার্টটা মোটামুটি শেষ। তাহলে আমরা থিওরি পার্ট, তাহলে অধ্যায় থেকে অনেকগুলো আমরা কি পাইছি? ম্যাথ পাইছি। মানে ম্যাথ না তো, ফর্মুলা পাইছি। ফর্মুলা গুলো কি একবার সব ভুলাই নেই। প্রথমে যে ফর্মুলাটা পাইছিলাম সেটা হচ্ছে রোধের উষ্ণতা সহ, সেই ফর্মুলাটা। সেক্ষেত্রে R0 ইকুয়াল টু আর থিটা ইকুয়াল টু R0 × 1 + আলফা × থিটা। এখানে R0টা কি? আর থিটা হচ্ছে θ° সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তোমার রোডটা। আর জিরো কি? 0° সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ।
আর থিটা কি, যেটা তাপমাত্রা দেওয়া আছে ওইটা, আলফা হচ্ছে উষ্ণতা সহগের মান। তারপর আমরা শিখছি এম এস ডেল থিটা ক্যালোরি, এইচ ইকুয়াল এম এস ডেল থিটা ক্যালোরি। সেক্ষেত্রে আমরা ক্যালোরিতে আসবে জিনিসটা, হিট ক্যালোরিতে আসবে। এমটা হচ্ছে ভর, এস হচ্ছে তোমার আচ্ছা এম এস ডেল থিটা ক্যালোরি। তারপর এইচ ইকুয়াল টু ভি আই টি, তারপর এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আই স্কোয়ার আর টি পিটি। তাহলে এখান থেকে আমরা বলছে যে কিরশফের সেকেন্ড লটা একটু, কিরশফের সেকেন্ড লটা আরেকবার বলতেছি। আচ্ছা আমি এটাকে শেষ করি, তারপর কিরশফের সেকেন্ড লটা আরেকবার যাবো। আচ্ছা আর কিরশফের ল সম্পর্কে একটা মিম আছে, আমি শেষে দেখাই দেবো, ওটা বোঝা যাবে। তো এই ভিআইটি, ভি স্কোয়ার বাই আর টি, স্কোয়ার আর টি পিটি, এইভাবে যখন আমরা সামনে যখন 0.24 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে আমরা হিট পাবো, সেক্ষেত্রে কিন্তু ক্যালোরি ক্যালোরি এককে পাবো আমরা হিট গুলা। তাহলে এইচ ইকুয়াল ডাব্লিউ বাই এইচ কি, ডাব্লিউ বাই এইচ হচ্ছে 4. মানে জে, জে এর মান কত 4.2 জুল পার ক্যালোরি, এটা আমরা পাইছি। তারপর দেখো কিলোওয়াট আওয়ার, মানে কিলোওয়াট ঘন্টা এককে। কিলোওয়াট ঘন্টা এককে জিনিসগুলো আমরা কিলোওয়াট ঘন্টা থেকে ওয়াটে কিভাবে আনবো, 1000 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি। এটা 6 নম্বর সূত্র। দেখো 7 নম্বর সূত্র থেকে দেখো আই ইকুয়াল এন এ ভি। তাহলে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এনটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে প্রচেষ্টাদের ক্ষেত্রফল, ভিটা কি, এটা ড্রিফট ভেলোসিটি বা টানন বেগ, হচ্ছে ইলেকট্রনের যে আদান চার্জটা। তারপর একটা সূত্র হচ্ছে আই ইকুয়াল ভি ভাগ আর, তাহলে আই তড়িৎ প্রবাহ, ভি হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে রোধ। তারপর একটা সূত্র আছে রোধের সাথে আপেক্ষিক রোধের সম্পর্ক, আর ইকুয়াল টু রো এল ভাগ এ। তারপর হচ্ছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কের সাথে তোমার আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতাঙ্ক, তাহলে সেটা হচ্ছে সিগমা, সিগমা দিয়ে প্রকাশ করে, সিগমা ইকুয়াল 1/ρ, বা আর এ ভাগ এল কে উল্টাইলে এল ভাগ আর এ আসে, ওটাই। তারপর আই এর সাথে ই এর সম্পর্ক, মানে তড়িৎ চালক শক্তির সাথে বিভব পার্থক্যের সম্পর্ক। সেক্ষেত্রে কি আই ইকুয়াল ই বাই আর প্লাস ছোট আর, বড় আর প্লাস ছোট, বড় হচ্ছে মেইন রোডটা আর ছোট হচ্ছে অভ্যন্তরীণ রোড। তারপর সূত্রটা আসি যে শ্রেণী সমবায় যদি করি রোধের, সেক্ষেত্রে ডিরেক্টলি যোগ করবো, আর সমান্তরাল সমবায় করলে আমরা ইনভার্স দিয়ে যোগ করবো। তারপর আই এস শ্রেণী সমন্বয়, এটা ছিল শ্রেণী সমবায়, এখন শ্রেণী সমন্বয় যখন করবো তখন এন ই বাই আর প্লাস এন আর, ছোট আর এর সাথে এনটা গুণ হবে। নিচে দেখো বড় আর এর সাথে এম গুণ হবে, দুটা কিন্তু পার্থক্য হয়ে যাবে। তারপর দুটো সূত্র পাইলাম আই ওয়ান বের করার, আই ওয়ান যদি আই ওয়ান ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই, আই টু সেম, জাস্ট আইটাও পাশে যাবে। আর দেখো আই ওয়ান যদি থাকে তাহলে উপরে থাকবে আর টু, আর আই টু যদি থাকে উপরে থাকবে আই ওয়ান। দুটো সূত্র দেখো যেটা থাকবে সেটা বিপরীত রোধটাই কিন্তু দিতে হবে। তারপর দেখো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি থেকে আমরা পাইছি। তারপর কিছু গাণিতিক উদাহরণ আছে, উদাহরণগুলা, আচ্ছা উদাহরণ দেখে নেই। প্রথম উদাহরণটা আমরা দেখি, কয়েকটা সূত্র আমরা বাদ দিয়ে গেলাম, সেটা হচ্ছে শান্টের ব্যাপারে। আই ইকুয়াল জি প্লাস এস বাই এস ইন্টু আই জি। তাহলে জি প্লাস এস বাই এস কে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু শান্টের গুণক। তারপরে এস, এস নির্ণয় করার সূত্র। তারপরে যদি পাল্লা বৃদ্ধি করি সেক্ষেত্রে এস কত হবে, এরকম সূত্র। তাহলে মোট 21টার মতো সূত্র আছে এখানে। আরো সূত্র ভিতরে কিছু আছে যেগুলো আমি দাগাই দিয়েছি তোমাদের। গাণিতিক উদাহরণে যাই, গাণিতিক উদাহরণে দেখো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ম্যাঙ্গানিন তারের রোধ দেওয়া আছে 100, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর রোধ কত হবে। তাহলে দেখো, তাহলে আমরা 0 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে লিখে নেবো যে এখানে কি কি দেওয়া আছে। কিন্তু দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধ দেওয়া আছে কত 100, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত, কত তাপমাত্রাটা কত দেওয়া আছে থিটা, থিটা ইকুয়াল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা সহগ দেওয়া আছে, তাহলে চাইছে কি আর থিটা চাইছে, তাহলে আর থিটার সূত্র আমরা কি পাইছি, আর থিটা ইকুয়াল টু আর জিরো ইন্টু ইন্টু তোমার 1 প্লাস আলফা থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র বসাই দিলে একদম ইজি ম্যাথগুলো করতে পারছি। ঠিক আছে, তারপরে পরেরটা দেখি, পরেরটা হচ্ছে টাংস্টেন তারের রোধ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। তারপর আরেকটা তাপমাত্রা দেওয়া আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এর রোধ কত হবে। তাহলে সেক্ষেত্রে তোমার দুইবার করা লাগবে। কেন দুইবার করা লাগবে, কারণ তাপমাত্রা দুইটা দেওয়া আছে, 25 ডিগ্রি আর একটা হচ্ছে 200 ডিগ্রি।
আর উষ্ণতা সহক একটাই দেওয়া থাকবে, কারণ উষ্ণতা সহক কিন্তু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে তোমাদের একটাই দেওয়া আছে উষ্ণতা সহক। তাহলে প্রথমবার আমরা আর জিরোটা বের করে নিব। আর জিরোটা বের করে নিয়ে পরের সূত্রে গিয়ে আর জিরোটা অ্যাপ্লাই করলেই আমরা কিন্তু 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ কত হবে সেটা পাবো। এটা কুমিল্লা বোর্ডে আসছে 2010-এ। এইভাবে তোমরা কিন্তু আগে গাণিতিক উদাহরণ গুলো করবে, তাহলে ফিজিক্স কেমনে করবা সেটা আমি বলি এখন। উদাহরণ তো সব দেখানো সম্ভব না, তো তোমরা আগে থিওরিটা ভালোভাবে পড়বা, কোন কোন সূত্র আসবে ওগুলো আলাদাভাবে লিখবা। যখন লিখে করবা সূত্রগুলো কিন্তু এমনি ঝরঝরে মুখস্থ করলে হবে না, যে এস ইকুয়াল আর বাই এন মাইনাস ওয়ান। কিভাবে আসলো সূত্রগুলা, তাহলে প্রতিপাদন দেখলা, কিন্তু প্রতিপাদন যে মুখস্থ করবা তা না, প্রতিপাদন কিন্তু কখনোই আসে না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, সবাই রেসপন্স করো। আচ্ছা, যার ভেঙে আসতেছে তার বোধহয় নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আরেকটা পিডিএফ আজকে দেখানোর জন্য আনছি, আমি এটা দেখাই তাহলে। দেখো, প্রয়োজনীয় একক সমূহ কিন্তু এখানে আছে। এটা যারা নোট করতেছো তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। একক গুলা লাগে, যেমন তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আবার কি দিয়ে প্রকাশ করা যায়? কুলম্ব পার সেন্টিমিটার, কুলম্ব পার সেকেন্ড দিয়েও প্রকাশ করা যায়। কারণ কি? কারণ হচ্ছে আই ইকুয়াল কিউ বাই টি। কিউটা কি? কিউ হচ্ছে কত কুলম্ব আধান গেল, টি কি কত সময়। সেক্ষেত্রে কুলম্ব পার সেন্টি কুলম্ব পার সেকেন্ড, তাহলে এক্ষেত্রে বলতে হবে তাহলে অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড। তাহলে যদি বলা হয় যে, একটা প্রশ্নে বলা হয় যে কত কুলম্ব পার সেকেন্ড তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, তোমরা যেন মানে হকচকিয়ে না যাও, যে আসলে আমরা তো জানতাম যে অ্যাম্পিয়ার, কিন্তু এখানে কুলম্ব পার সেকেন্ড দিল কিসের জন্য, অনেকে কিন্তু ঘাবড়ায় যায়। হ্যাঁ, সেজন্য সবগুলো এককই জানতে হবে। তবে রোধের একক কি? ওম। তাছাড়া আর কি হয়? ভোল্ট পার অ্যাম্পিয়ার। কেন ভোল্ট পার অ্যাম্পিয়ার হয়? কারণ হচ্ছে আই ইকুয়াল ভি ভাগ আই। ভি ভাগ আই, সেক্ষেত্রে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ওই সূত্র থেকে আসছে। বাইরে থেকে ওম দিয়ে প্রকাশ করা হয়। তবে পরিবাহিতা কি? পরিবাহিতাকে এমএইচ ও বা মোহ বা পার ওম বা সিমেন্স, তিনটা দেখো একক আছে, তিনটাই লাগবে কিন্তু। তারপর রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের দুইটা একক আছে, মানে একটা একক ওম মিটার। কারণ ওমকে তুমি তোমার ওমের চিহ্ন আছে সেটা দিয়ে প্রকাশ করতে পারো, বা ইংলিশে লিখতে পারো ওএইচ এম, যে কোনো একটা লিখতেই পারো। তারপর তড়িৎ পরিবাহিতাঙ্ক আছে। তড়িৎ পরিবাহিতাঙ্কের দেখো তাহলে কতগুলা একক। তড়িৎ পরিবাহিতাঙ্কের চারটা একক আছে। ওম পার মিটার এমনিতে লিখতে পারো, আবার ওমকে আবার মানে ওম মিটার ইনভার্স। ওম মিটার ইনভার্স কিন্তু ওম ইনভার্স মিটার না, ওম মিটার পুরাটাই ইনভার্স। তাহলে এইভাবে দেখো ওম মিটার ইনভার্স বা ওম মিটার ইনভার্স। আবার দেখো ওম ইনভার্সটাকেই, ওম ইনভার্স আমরা কি শিখছি সেটা হচ্ছে মোহ, মোহ ইন্টু মিটার ইনভার্স বা সিমেন্স পার মিটার, এটা একটা একক আছে। তাহলে দেখো কয়েকটা একক। তারপর রোদের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক কি দেখছি? সেন্টিগ্রেডও হতে পারে, কেলভিনও হতে পারে। সেক্ষেত্রে পার সেন্টিমিটার সেন্টিগ্রেড বা পার কেলভিন। বৈদ্যুতিক শক্তি জুল, বৈদ্যুতিক ক্ষমতা ওয়াট, তড়িৎচালক বল কি? ভোল্ট বা জুল পার কুলম। কেন জুল পার কুলম? কারণ হচ্ছে ইউ ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, সেক্ষেত্রে আছে জুল পার কুলম। ঠিক আছে, দেখো এক একটা একক কয়েক ভাবে আসতে পারে।
তাই আমি অবশ্য পিডিএফ দিয়ে দেবো, আর তুমি যদি নোট করতে চাও তো এখনই এটার এসএস তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিয়ে নোটে লিখতে পারবে। কারণ এটা আসে অ্যাজ এ হোল প্রয়োজনীয় এককগুলো কি কি। আমি প্রয়োজনীয় মানে আসি, তাহলে 1 ক্যালোরি 4.2 জুল, এটা নোটে তুলে রাখো। 1 জুল তাহলে কত ক্যালোরি হবে, আবার 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়াট। এটা কিন্তু প্রচুর আসে নোটের দিকে, বা সৃজনশীল দিয়ে দেয় যে তুমি ওয়াটে বের করলা কিন্তু চাইতেছে অশ্ব ক্ষমতায় বা হর্স পাওয়ারে দিতেছে, সেক্ষেত্রে তুমি 746 দিয়ে ভাগ করে দিবা, তাহলে অশ্ব ক্ষমতা পেয়ে যাবে। 1 ওয়াট ঘন্টায় কত জুল এটা আসে, তাহলে 1 ওয়াট ঘন্টা, ওয়াট ঠিক থাকলো, ঘন্টাটাকে আমরা 1 ঘন্টা মানে তোমার 3400 সেকেন্ড, সেক্ষেত্রে 3600। 1 কিলোওয়াট 1000 ওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা কত, 3.6 ইন্টু 10⁵ জুল, 10⁶ জুল। এটাও লিখে রাখবো। তাহলে প্রয়োজনীয় একক সমূহ শিখলাম, আমরা প্রয়োজনীয় মান সমূহ শিখলাম। তারপর দেখো একটা ম্যাথ আসছে, ম্যাথে এক্সাম্পল দেখো, এখানে দেওয়া আছে 1 মিটার মিটার মানে 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হিসেবে দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ দেওয়া আছে আই। পরিবাহীর প্রতি ঘন মিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে। ইলেকট্রনের তারণ বেগ কত, তাহলে দেখো ইলেকট্রনের তারণ বেগের ক্ষেত্রে তারণ বেগের একটা সূত্র আছে। তারণ বেগের সূত্র যেটা এন এ ভিই, এন এ ভিই, সেখান থেকে যদি আমরা আমরা বের করবো কি ভিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। তাহলে ভি এর সূত্র বের করতে গেলে আমরা পাইতেছি এইটা, এটা পাইতেছি ভি ইকুয়াল আই বাই এন এ ই। আই এর মান দেওয়া আছে আমাদের 10 অ্যাম্পিয়ার, এন এর মান দেওয়া আছে কি 10⁻28 পার মিটার কিউব, মানে প্রতি ঘন মিটারে। তারপরে ইয়া এন এর মান দিলাম। এ এর মানটা কি দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, কিন্তু আমাদের কি 1 মিলিমিটার স্কোয়ার নিলে হবে না, হবে না। কারণ কি আমাদের মিলিমিটার স্কোয়ারটা কিন্তু এসআই একক না, তাহলে এসআই একক আনতে হবে। এসআই একক কত, মিটার স্কোয়ার, তাহলে মিলিমিটার স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার ইকুয়াল টু 10⁻³ মিটার, তাহলে 1 মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 10⁻6 মিটার স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এটা পাইলাম 10⁻6 মিটার স্কোয়ার পাইলাম। সেক্ষেত্রে 10⁻6 মিটার স্কোয়ার, তাহলে এটা আমরা মান বসাই দিলাম। মান বসাই দিয়ে আমরা শেষমেশ ড্রিফট ভেলোসিটি পেলাম 625 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। যেহেতু এটা বেগ সেহেতু এককটা হবে মিটার পার সেকেন্ড, এটা আমরা এটা পাইতেছি শেষমেশ। তাহলে ম্যাথটা বুঝছো তো সবাই, ম্যাথটা কি বোঝা গেছে আমাকে জানো, রেসপন্স করো, ম্যাথটা বুঝেছো কিনা। এটা কিন্তু একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটা কি, নেক্সটটা আছে 220 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, কথাটা বুঝিয়ে, কিন্তু প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রনের চার্জ দেওয়া আছে যেটা 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা কিন্তু দেখো, এটা বুয়েট 14-15-তে আসছে, এটা বুয়েট 14-15-তে আসছে। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে বুয়েটে কিন্তু এই টাইপের ম্যাথই আসে। তোমরা ভাবো যে বুয়েটে কত কঠিন ম্যাথ আসে, বুয়েটে কেমনে কি হবে, আসলে বুয়েটে অত কঠিন কিছু আসে না, সিম্পল ম্যাথই আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে 60টা কোশ্চেন তো, তখন একদম ঘাবড়ে যায়, আর টাইম মেনটেন করাটা অনেক বড় বিষয়। তাহলে দেখো ম্যাথটা, তাহলে ম্যাথের সিম্পল সূত্র যেটা দেওয়া আছে কি ভি দেওয়া আছে, আর কি দেওয়া আছে 100 ওয়াট, মানে কি দেওয়া আছে পি দেওয়া আছে। তাহলে ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, সেটা আমরা কিভাবে বের করবো, সেটা আমরা বের করবো যে আগে আমরা আইটা বের করে নেবো। কেন আই বের করে নেবো, কারণ আমার তড়িৎ প্রবাহটা লাগবে।
তাহলে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা তাহলে বের করতে হবে। তড়িৎ প্রবাহিত জল লাগবে, যেহেতু আমরা তড়িৎ প্রবাহটার মান বের করে নিলাম। তাহলে I ইকুয়াল পি বাই ভি, যেহেতু ক্ষমতা দেওয়া আছে আর তড়িৎ বিভব পার্থক্য দেওয়া আছে, সেহেতু আমরা এটা বের করে নিলাম। এটা বের করে নিলাম সূত্রের মাধ্যমে। কত বের হলো? 0.45 না, হ্যাঁ 0.4545 অ্যাম্পিয়ার। এটা বের হলো। তারপর প্রতি সেকেন্ডে যেহেতু বলছে, কি বলছে? প্রতি সেকেন্ডে, তাহলে টি ইকুয়াল 1 সেকেন্ড। তাহলে আই এর একটা সূত্র আছে, আই ইকুয়াল কিউ বাই টি। তাহলে কিউ বাই টি, এখানে দাও কিউ ইকুয়াল আই টি। তাহলে কিউ ইকুয়াল আই টি, যেহেতু আই ইকুয়াল কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল আই টি। তাহলে সেক্ষেত্রে আমরা কিউ এর মান বের করে নিলাম। কিউ এর মান বের করে নিলাম, দেখছো? তাহলে কিউ এর মান বের করে নিলাম কিউ ইকুয়াল আই টি থেকে। আই যেহেতু আমরা বের করে রাখছি আর টি দেওয়া আছে 1 সেকেন্ড, আমরা কিউ এর মান বের করে নিলাম। তো কিউ এর মান, এখন একটা সূত্র আছে ইলেকট্রনের সংখ্যা বের করা, সেটা সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল এন ই। ঠিক আছে, কিউ ইকুয়াল এন ই। হ্যাঁ, ইকুয়াল এন, এটা একটা সূত্র আছে। এন হচ্ছে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর কি হচ্ছে কি, কি হচ্ছে তোমার এই তোমার কত কুলম আধান প্রবাহিত হইতেছে, আধান। তাহলে কিউ ইকুয়াল এন ই থেকে আমরা এন বের করি, তাহলে ইলেকট্রনের সংখ্যা, তাহলে সূত্রটা আমরা কিউ পাইছি, আর ইলেকট্রনের চার্জ তো আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম, সেটা আমরা এনটা পাই গেলাম। বুঝছো? এটা কিন্তু বুয়েটের ম্যাথ। তো আমি এটা ইরেজ করে দিতেছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও বইটার ম্যাথটা। এটা বুয়েট 14-15 আসছে। তাহলে ম্যাথটা কি বোঝা গেছে? রেসপন্স করো। রেসপন্স করো সবাই, বোঝা গেছে নাকি? তাহলে দেখো, আমরা কিন্তু তিনটা সূত্র পাইছিলাম, যে ইকুয়াল ভি প্লাস ভি ড্যাশ। তাহলে ভি কি? আই আর, আই বড় আর, আর ভি ড্যাশ কি? আই ছোট আর। তাহলে আই এর মান আমরা, তাহলে এখান থেকে তিনটা সূত্র পাইছিলাম, তাহলে তিন ধরনের ম্যাথ পাওয়া যাবে এখানে। তাহলে সেটা বোধহয় একটা ম্যাথ ছিল। তাহলে ম্যাথে যদি ই এর মান 15 দেওয়া থাকে, এমনি রোধ যদি 10 দেওয়া থাকে, আর অভ্যন্তরীণ রোধ যদি 2 দেওয়া থাকে, তাহলে সিম্পল একটা ম্যাথ দিয়েছে আর কি এখানে। এখন কোষের সমন্বয় একটা আছে। কোষের সমন্বয় আমরা শ্রেণী সমন্বয় কি শিখছি? দেখো, শ্রেণী সমন্বয়ে আমরা ই এস টা এন ই, এনটা কিসের সাথে যুক্ত করছি? ই এস টা তখন এন সংখ্যক কোষ, এন সংখ্যক কোষের সাথে যুক্ত হবে। সেক্ষেত্রে সূত্রটা, তাহলে আমরা এটা একটা ম্যাথ করি, তাহলে বোঝা যাবে। ম্যাথটা হচ্ছে প্রতি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 1.5 অভ্যন্তরীণ রোধের তিনটি তড়িৎ কোষ নেওয়া হলো। তাহলে দেখো, তড়িৎচালক শক্তি হচ্ছে 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5 ওহম, আর তড়িৎ কোষ নেওয়া হয়েছে 3টা। তাহলে এন ইকুয়াল 3, কারণ 3টা তড়িৎ কোষ নেওয়া হয়েছে, ইকুয়াল 2 ভোল্ট, ছোট আর ইকুয়াল 15 ওহম। আর শ্রেণী সমন্বয় সাজিয়ে এদের প্রান্তগুলোকে 150 ওহম রোধের একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ চলে? আই চাইছে, তাহলে বড় হাত দেওয়া আছে 150 ওহম, সেক্ষেত্রে আমরা এটা পাইতেছি এন ই বাই আর প্লাস এন। সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্রের মান বসাই দিলাম, শেষ। ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপর সমান্তরাল সমন্বয়, এক্ষেত্রে আইপি ইকুয়াল কত? এম ই বাই এম আর, এম বড় আর প্লাস ছোট আর। এক্ষেত্রে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে 1.5 ভোল্ট তড়িৎ শক্তি, তাহলে ই ইকুয়াল 1.5 ভোল্ট, 9টি কোষ, তাহলে এম ইকুয়াল 9। সমান্তরালের সাথে 1 ওহম রোধের সাথে যুক্ত হয়, তাহলে রোধ যেহেতু অভ্যন্তরীণ রোধ বলে নাই, রোধ বোঝে, সেহেতু আর ইকুয়াল 1। আর আইপি ইকুয়াল হচ্ছে বর্তনীতে, তাহলে আইপি দেওয়া আছে, চাইছে কি? অভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে আমরা বাকি চারটাই দেওয়া থাকবে আর একটা রাশি দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা ম্যাথগুলো করতে পারবো এইভাবে। তাহলে দেখো, এখানে ই দেওয়া আছে, এম দেওয়া আছে, আর দেওয়া আছে, আইপি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ছোট আর বের করতেই পারবো, সমস্যা নেই। এই যে ছোট আর বের করতে পারবো, তাহলে ছোট আর বের করতে পারবো। এই ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ আসতে পারে, বা এরকম চাইতে পারে যে তড়িৎ প্রবাহ কি, তারপরে বড় আর বের করে রাখতে পারে,
এম বের করা লাগতে পারে, ই বের করা লাগতে পারে, যে কোনোটা আমরা বের করতে পারবো যদি বাকি চারটা দেওয়া থাকে। তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছো? তুমি জানো? রেসপন্স করো। বেশিক্ষণ ফিজিক্স হয়ে গেছে মেবি, কয়েকজন পালাইছে আর কি। ফিজিক্স এত বেশিক্ষণ থাকলে মাথা আসলে ঠিক থাকে না। আমার প্রাইভেট ছিল আর কি, প্রাইভেট যখন পড়তাম ফিজিক্স, তখন মাঝখানে ছিল ফিজিক্স। ফিজিক্স পড়তাম, পরে আবার ম্যাথ পড়তাম, মানে সাথে সাথে পরপর। প্রথমে গিয়ে পড়তাম জুওলজি, তারপর পড়তাম ফিজিক্স, তারপর পড়তাম ম্যাথ। আসলে ফিজিক্সটা মাথা গরম করে দিছে, তারপর ম্যাথ ছিল। ফিজিক্সটাকে ভালো লাগতো তো, তাই হয়তো প্রবলেম ছিল না। প্রবলেমটা হয়তো ম্যাথে গিয়ে, যখন ফিজিক্স করে গিয়ে ম্যাথ করতাম তখন গিয়ে প্রবলেম হতো, তখন ম্যাথ ভালোভাবে করতেই পারতাম না। তাহলে এখন আমরা দেখবো যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো দেখবো, সেটা হচ্ছে বিগত বছরের যে এমসিকিউ আছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেগুলো আমরা একটু দেখে নেবো, সবগুলাই নেবো। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17-তে আসছে। আচ্ছা, পড়ালেখার স্টাইল নিয়ে আমি শেষে বলবো, একটু সমস্যা নেই। যে পড়ালেখা কিভাবে করতে হবে ফিজিক্সটা, এটা আমি শেষে বলতেছি। শেষ পর্যন্ত থাকিও। অবশ্য অনেক কমে গেছে অবশ্য পার্টিসিপেন্ট, সমস্যা নেই। যারা শেষ পর্যন্ত থাকবা তারাই উপকৃত হবা। তাহলে দেখো, এখানে দেখো, আমি আগে পুরা পেজের একটা দেখাই নি পেজটা। আচ্ছা, ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, পেজটা দেখো, যে এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের কোশ্চেন গুলা। তো এখানে দেখো, বিগত বছরের কোশ্চেন 13টা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনের দিকে তাকায় দেখবা যে ম্যাথ কিন্তু চোখে পড়তেছে না, ম্যাথ খুব কম চোখে পড়তেছে। ম্যাথ চোখে পড়লেও দুই এক লাইনের ম্যাথ। হ্যাঁ, দুই এক লাইনের ম্যাথ চলে আসছে তোমাদের। কিন্তু দেখো, খুব বেশি কমপ্লিকেটেড ম্যাথ কিন্তু আসে না। তাহলে কি বুঝতে পারলা এখান থেকে, যে মেডিকেলে খুব বেশি কমপ্লিকেটেড ম্যাথ কিন্তু আসে না। তাহলে দেখো, প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে যে একটি ধাতব রোদের উষ্ণতা 10 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি গেলে রোদ বাড়ে 10%। রোদের উষ্ণতা গুণাঙ্ক কত? তাহলে দেখো, পার্থক্যটা তোমাদের মানে মনে রাখতে হবে। পার্থক্যটা হচ্ছে 110 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে রোদের পরিবর্তন হয়েছে কত? 10%। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে রোদের পরিবর্তন কত? শেষ। দেখছো, দুইটা লাইনের জাস্ট ম্যাথ, দুইটা লাইনের ম্যাথ ছিল। এটা দিয়েই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে। কোন ভর্তি পরীক্ষা? মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 একটা কোশ্চেন আসছে, সেটা কিন্তু জাস্ট দুই লাইন দিয়ে তুমি করে ফেলতে পারতেছো। তারপরে কোশ্চেনটা দেখো, কোন এককের প্রকাশটি সঠিক। তাহলে তুমি প্রত্যেকটা একক যদি তুমি ভালোভাবে পড়ে রাখো, তাহলে কিন্তু তুমি পারবা। তাহলে একক গুলো কিন্তু ছাড়বা না অবশ্যই। তাহলে দেখতেছো মেডিকেল ভর্তি পরীক্ষাতে একক প্রচুর আসে। তারপর দেখতেছো কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। আমি কিন্তু এটা দাঁড়াইছি কিন্তু, যে কোনটার সাহায্যে কি নির্ণয় করা যায়। তাহলে কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়, সেটা তুমি ওই তিনটা যন্ত্র দেখাইলাম, তিনটা পোটেনশিওমিটার, তারপর মিটার ব্রিজ, তারপর তোমার আরেকটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, এগুলা। এগুলাতে কোনটার সাহায্যে কি নির্ণয় করা যায় সেটাও পাইতেছো। তোমরা অ্যান্সারটা জানাও আমাকে, যে কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। দেখি কে কত মনোযোগ দিয়ে ক্লাস করছো, আনসারটা জানাও আমাকে। তারপর দেখো, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কি হবে? মিটার ব্রিজ, অনেকে বলছে মিটার ব্রিজ। হ্যাঁ, মিটার ব্রিজ, এটাই মিটার ব্রিজের আনসার। মিটার ব্রিজের সাথে আপেক্ষিক রোধ, পোটেনশিওমিটার হবে না, কারণ পোটেনশিওমিটারের সাথে তড়িৎ চালক বলের তুলনা করা হয়। তাহলে পরেরটা দেখো, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কি হবে? তাহলে দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক কি ছিল সূত্রে? তাহলে সেটা, এটা অ্যান্সার করো দেখি।
তাই দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কি হবে? দেখছো কত ইজি কোশ্চেন, কত ইজি কোশ্চেন দেখছো। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ, কারণ কি সমানুপাত। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। তাহলে দেখো কত ইজি, শুধু শুধু ভয় পাওয়ার কিছু নেই। ভয় মানে আসলে ইজি কোশ্চেনই আসে, কিন্তু গিয়ে যারা হাইপার হয়ে যায়, প্যানিক হয়ে যায়, মানে আসলে ওখানে বসলেই বুঝতে পারবা যে কিরকমটা ফিল হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় বসলে। ইজি জিনিস ভুল হয়ে যায়, বাসায় এসে বুঝতে পারি যে না, ভুল হয়ে গেছে, ইজি এটা ভুল করলাম আমি, তখন মানে দেওয়ালের সাথে মাথা ঠেকাইতে ইচ্ছা করে, কি করলাম এটা। হ্যাঁ ভাই, আপনার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় তো লাগছে, কিন্তু আমি লাগতে দেই নাই। হ্যাঁ, লাগতে দেই নাই, আর আমার কনফিডেন্স ছিল অনেক বেশি আগের থেকে। আমি অনেক আগে থেকে কনফিডেন্স ছিলাম যে না, আমি যদি না পারি তাহলে কে পারবে। আর আমি পুরো চিল মুডে পরীক্ষা দিছি। অনেকে হয়তো জানো আমি বেশ চিল থাকতে পছন্দ করি, তো ওরকম চিল মুডে পরীক্ষা দিছি। গিয়ে দেখতেছি যে একজন চুইংগাম চাবাইতেছে। হ্যাঁ, আবার আমি বললাম যে একটা চুইংগাম হবে, তো দিয়ে দিল একটা চুইংগাম, চাবাইতেছিলাম এরকম আর কি, চিল মুড ছিল। হ্যাঁ, নাচতে নাচতে, আসলে নাচতে নাচতেই পরীক্ষা দিছি আসলে। তারপর এই, তারপর একদম প্রথমে 80টার মতো দাগায় ফেলছি, তারপর শেষে গিয়ে 20টা বুঝে শুনে দাগালাম। কিন্তু আমি বেশি বেশি চিল হতে হয়েছিল, তাই মানে বেশি ছিল না, কোশ্চেন ইজি ছিল, বাট ভাবছিলাম আসলে ইজি, কিন্তু আসলে ইজি ছিল না, অত বেশিও ইজি ছিল না। একজন জিজ্ঞেস যে নিব্বি দেখছিলেন? হ্যাঁ, নিব্বি তো দেখছিলাম, নিব্বি কেন দেখবো না, চিল থাকতে হলে তো দেখতেই হবে। আমার অবস্থা শুনে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিপ্রেসড হতে কিছু না। আচ্ছা, আমরা তাহলে কোশ্চেনে যাই, সব আড্ডা করা হবে। আচ্ছা, একটি 205 নম্বর কোশ্চেন দাও। একটি 220 ভোল্টের হিটার 110 ভোল্টের চালালে উৎপাদিত তাপ, এটা কত হবে বলো? একজন বলতেছে আস্তাক ফিরুল্লাহ, এই টাইমে এগুলা কেমনে দেখে মানুষ, কি বলে? আমি তো এখানে যা 2-3টা ক্রাশও খেয়ে গেছি পরীক্ষা হলে গিয়ে। হ্যাঁ, সেজন্যই তো চিল মুখটা ছিল। মানে আলটিমেটলি চিল থাকতে হবে, ওখানে গিয়ে প্যানিক হওয়াই যাবে না। প্যানিক হইলে এমনি কোশ্চেনই ভুলে যাবো, আনসার ভুলে যাবো। হ্যাঁ, নিব্বা নিব্বি প্রচুর বাবা এক্সাম হবে, চিল করার জন্য কিছু বাবা, কিন্তু তোমাকে সেটা চিলটা কোথায় আছে তোমাকে খুঁজে নিতে হবে। হম, নিজে থেকেই নিজেকে চিল রাখতে হবে। তাহলে কোশ্চেন গুলা দেখো, কোশ্চেন গুলো আমি পিডিএফটা দিব, তাহলে কোশ্চেন গুলো দেখতে পারবা। তাহলে দেখো যে কোশ্চেন গুলাতে একদম ইজি কোশ্চেন আসছে, ইজি কোশ্চেন, তুমি চিল থাকো, তোমার মাথা যদি ঠিক থাকে, ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারো, তাহলে দেখো সবগুলাই পারবে। তোমাকে আমি যদি এখানে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছে তাদেরকে আমি যদি দেই, এই যে এখানে 13টা কোশ্চেন আছে, পরের পৃষ্ঠা যা, তাহলে মোট আছে 20টা কোশ্চেন। এই 20টা কোশ্চেন আমি যদি দেই, দেখবো যে ম্যাক্সিমামই 17-18 পায় গেছো, কারণ এখন তোমরা চিল আছো। কিন্তু যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই 20টা কোশ্চেন আমি তোমাদের দিব, আর তারা যখন দিবে তখন যা দেখবা যে 10-12, খুব বেশি হলে কিন্তু 10-12 পাইতেছে ম্যাক্সিমাম। কারণ কি? কারণ তারা প্যানিক হয়ে যাইতেছে, ইজি কোশ্চেন তাদের মাথায় ঘুরাই দিতেছে, স্বাভাবিক ব্যাপার, ভুলে যাবে। কারণ ওইখানে যে এনভায়রনমেন্টটা, সবাই একসাথে পরীক্ষা দিতেছে, মাথায় তখন চাপ, হাজারো চাপ, ফ্যামিলির চাপ, এতদিন ধরে পড়ে আসছো, সব পড়া মাথায় চলে আসছে, সব একসাথে নেওয়া লাগছে, কয়েকটা সাবজেক্ট, তো চাপ। আরো আশেপাশে একটু তাকাইলেই দেখতে পাচ্ছ এই যে এই যে দাঁড়াইতেছে, আরেকজন দেখতেছে খুব দাঁড়াইতেছে, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমি নিজের সাথে মানে নিজের সাথে কম্পিটিশনটা না করে কম্পিটিশনটা অন্য বাকিদের সাথে করতে চাইতেছি। তাহলে তোমার কম্পিটিশনটা আলটিমেটলি কিন্তু মেইনলি নিজের নিজের সাথে, যে নিজের সাথে জিততে পারবে সেই ওই ক্ষেত্রে উইন হবে। খুব বেশি পড়ে লাভ নেই তো, অত বেশি তো পড়ার দরকার নেই। তোমরা একদম মানে
খুব বেশি না, যতটুকু না হইলেই না ওটুকু পড়বা, কিন্তু নিজেকে ঠিক রাখবা। যে নিজেকে কন্ট্রোল করতে পারবে সেই ওখানে। তো অনেক বেশি পড়ে তো লাভ নেই। আমার কত ফ্রেন্ড মানে সারাদিন সারা রাত পড়তো, লাভ নাই তো। এখন তারা সেকেন্ড টাইম আস কেন? কারণ তারা তোমার যে ওই টাইমে তোমার নার্ভ ধরে রাখতে পারে নাই। পড়াশোনা বাদ না, অবশ্যই পড়াশোনা করতেই হবে। কম পড়াশোনা করিনি, অনেক করছি, কিন্তু সবসময় চিলের মধ্যে থেকেই পড়াশোনা করছি। ধরো যে পড়াশোনা করতেছি, ফিজিক্স একটা ম্যাথ করতেছি, ম্যাথ করা শেষ, আর লাগতেছে না, কি করবো? দেখ একটু গেম খেলে আসি, এই তাই একটু ফেসবুকে গুতা দিয়ে আসি, এইগুলাই। আচ্ছা, বাহিরের কথা অনেক বেশি বলতেছি। এই আর মোটিভেশন আর কি দিব? মোটিভেশন তো দিতেই থাকবো, সমস্যা নেই, গ্রুপের সাথেই তো আছি, আজকে তো আসবা। আচ্ছা বলবি তো বার্সার খেলা দেখতেন? হ্যাঁ অবশ্যই, বার্সার খেলা কোনোদিনও বাদ দিতাম না, কোনোদিনও না। এমনি ফুটবল এমনি বড় ম্যাচ হলেই দিতাম, দেখতাম। বার্সার খেলা তো বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না। খেলা দেখতাম, পড়তাম, মানে যেটা করতাম বই পাশে প্র্যাকটিস করতাম, আর খুব বেশি কোশ্চেন সলভ করতাম। আর খেলতেন না? খেলতাম, বিকেলে বিকেলে খেলতাম অবশ্যই, আর গেম খেলতাম আর কি। আর কি করতাম? আর রুমে রুমে কি খেলতাম? কার্ড খেলতাম, তারপর বটল ফ্লিপ খেলতাম যখন বোর লাগতো। মানে সারা রাতে, আমরা তিনজন ছিলাম তো, সারা রাতে আর কি চলছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আজকে জুম আমারে আলটিমেট, মানে আলটিমেট না তো, মানে আনলিমিটেড টাইম দিয়েছে। পড়ালেখার স্টাইল নিয়ে কিছু বলবো? আচ্ছা, পড়ালেখার স্টাইল যদি নিয়ে বলতে বলো, তাহলে আচ্ছা ফিজিক্সটা নিয়েই বলি। ফিজিক্সটাতে অনেকে ঘাবড়ায় যায়, কি করবা ফিজিক্স? অবশ্যই অবশ্যই পড়তে হবে কারো কাছে, টিচারের কাছে পড়লা বা যেখানে হোক পড়ে নিবা। পড়ে সূত্রগুলাকে আলাদা করবা, যখন পড়া শেষ হবে সূত্রগুলো আলাদা করবা, সূত্রগুলা পড়বা। এক একটা সূত্র নিয়ে, এক একটা সূত্র নিয়ে থিসিস করবা। সূত্রটা কোত্থেকে আসলো, কোন কোন রাশি আসে সূত্রটা, এই রাশিগুলো আবার কোত্থেকে আসলো, রাশিটা এক একটা কি, সেগুলো থিসিস করবা। তারপর কি করবা? গাণিতিক যে বইগুলো আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান যে পাওয়া যায়, সেই গাণিতিক না, আগে গাণিতিক পদার্থবিজ্ঞান না দিয়ে আগে তুমি বইয়ের এক্সাম্পলস গুলা দেখবা। বইয়ের এক্সাম্পলস গুলা, ওগুলা দেখে নিবা। এক্সাম্পলস গুলা কিন্তু এক একটা এক্সাম্পলস কিন্তু এক একটা স্পেসিফিক সূত্রের উপর নির্ভর করে করা হয়েছে। এক্সাম্পলস গুলা দেখাটা মাস্ট, দেখতেই হবে। তারপর কি করবা? তারপর এক্সট্রা প্র্যাকটিসের জন্য তুমি তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানটা দেখবা। গাণিতিক পদার্থবিজ্ঞান থাকে যে কোনো একটা ব্র্যান্ডের হলেই হলো, গাণিতিক পদার্থবিজ্ঞান দেখবা। সেখানে বিগত বছরে কি কি কোশ্চেন আসছে সেগুলো দেখবা। তারপর একটা সূত্র দিয়ে এক একটা ম্যাথ করবা এবং সেটা খাতায় তুলবা। প্রচুর খাতায় লিখতে হবে ম্যাথ। ফিজিক্সের ম্যাথ খাতায় প্রচুর করবা, কারণ ম্যাথ কখনো দেখে হবে না। কিভাবে করবে আমি বলি। প্রথম স্টেপ হচ্ছে, সূত্র 20 আর 21-এর মধ্যে পার্থক্য বলেন। পার্থক্যটা বুঝলাম না তোমার কথাটা। আচ্ছা, তাহলে কি করবা? প্রথমে অঙ্কগুলা দেখে দেখে করবা। আমি যেটা করতাম সেটা বলি। অঙ্ক আমি দেখে দেখে লিখতাম এবার। আম- আম্মু চা দিয়ে গেছে, মনে নেই, শরবত হয়ে গেছে। আচ্ছা, কথাগুলো শোনো, এরকম চা সারা জীবন প্রচুর খেতে পারবা, কিন্তু এইসব কথা কখনো আর ফিরে আসবে না। কথাগুলো শোনো, অঙ্কটা দেখে দেখে করবা, একবার খাতায় তুলবা। তারপর চেষ্টা করবা না দেখে করার জন্য। ওই সেম টাইপেরই আরেকটা ম্যাথ চেষ্টা করবা যে না দেখে খাতায় করার জন্য। তখন সেটা সেম টাইপের আরেকটা ম্যাথ খাতায় গিয়ে করবা, যখন দেখবে পারতেছো, তার মানে তুমি ওই টাইপের যে কোনো ম্যাথ আসলে পারবা। তাহলে প্রথমে কি করতে হবে? দেখে দেখে করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ওই টাইপের যখন ম্যাথটা পারলা, তখন আর ওই টাইপের ম্যাথ আর ধরবাই না, বিদ্যাসাগর হয়ে যাবে না, এই টাইপের ম্যাথ আমি আর করবো না। শেষ। আরেক টাইপে যাবা, এরকম কিন্তু টাইপ কিন্তু প্রচুর আছে। তারপর যখন তুমি শেষে ম্যাথ গুলা করবা, তখন ম্যাথ গুলা করার শেষে গিয়ে সৃজনশীল দেখবা। সৃজনশীল দেখবা, সৃজনশীলে গিয়ে
সৃজনশীল মানে নিজে নিজে তখন করবা, করার ট্রাই করবা, কারণ তুমি অলরেডি টাইপের ম্যাথ গুলো করেই ফেলছো। আর সৃজনশীলে অনেকেই যেটা আছে যে কি করে জানো, এই সৃজনশীল মানেই বোঝে যে গ আর ঘ, সৃজনশীল মানে বোঝে গ আর ঘ, কিন্তু আচ্ছা বইয়ের সূত্র আর 20 আর 21 দুইটার মধ্যে কোনটা কখন ইউজ করবো, বা এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য মানে 20 আর 21 বুঝলাম না, 20 আর 21 কি বলতেছো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, ম্যাথ করবা, তারপর সৃজনশীল দিয়ে দিবা কিছু। আর বললাম যে গ ঘ, গ ঘ মানে কিন্তু সৃজনশীল না, ক খ বলতেও কিছু আছে। তো অনেকে আমি বলি, আমার ফ্রেন্ডরাও করতো। যেমন একটা ফ্রেন্ড বুয়েটের প্রিপারেশন নিচ্ছিল, সে কি করতেছিল, সে গ ঘই লিখে আসছে খাতায়। ক খ সব কারেক্ট, কিন্তু ক খ নাই, ক খর মার্ক সে পায়নি, কারণ ক খ ফাঁকা দিয়ে রাখছে। কিন্তু ক খ কেন ফাঁকা দিবা, ক খ 3টা মার্ক, তাহলে 5টা সৃজনশীলে হচ্ছে 3 × 5 = 15 মার্ক, 15 মার্ক কেন ফেলে আসবা? এটা ঠিক না। ক খ দেখবা, সংজ্ঞাগুলো আমি যে দাঁড়াই দিলাম, কেন দাঁড়াই দিলাম, কারণ সংজ্ঞাগুলো অনেকে পড়তে চায় না। সংজ্ঞাগুলো পড়বা, পড়লেই দেখবা যে নিজে থেকেই পারতেছো, সূত্র থেকেই তুমি সংজ্ঞা লিখতে পারবা। ঠিক আছে, সূত্র থেকে সংজ্ঞা লিখতে পারবা। তারপর যেসব, মনে করো যে ফিজিক্সে অনুধাবন কি আসে, অনুধাবন আসে যে এইটার রোধ এত বলতে কি বুঝো, এইটার মান এত বলতে কি বুঝো, এগুলো এগুলো কি থেকে আসে, এগুলো সূত্র থেকে আসে। সূত্রটা যদি বুঝো, সেগুলো অ্যান্সার করতে পারবে। এটা হলো ব্যাপার। আর হায়ার ম্যাথ নিয়ে বলতে বলছে, হায়ার ম্যাথ কি, হায়ার ম্যাথ তোমার যদি তোদের মেডিকেল তোমার যদি টার্গেট থাকে, অবশ্যই আমার মেডিকেল টার্গেট ছিল, তাই আমি হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট। সো আমি হায়ার ম্যাথটা কিভাবে পড়তাম, হায়ার ম্যাথটা আমি একদম অনুশীলনী ম্যাথ গুলো করতাম, মাস করতাম, তারপর একদম সৃজনশীল করছি শেষ। সৃজনশীল বিগত বছরের কোশ্চেন গুলো আমি সলভ করতাম, তাতেই আনা হায়ার ম্যাথের জন্য। এত বেশি করার দরকার নেই তোমার যদি মেডিকেল টার্গেট থাকে। হায়ার ম্যাথ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি ক্লোজ করবো। ম্যাথ কম্পালসারি কেন নেওয়া হবে? আর যদি মেডিকেল টার্গেট থাকে, ম্যাথ কেন কম্পালসারি দিবা? ম্যাথ কম্পালসারি কি প্রবলেমে পড়বা, সেটা হচ্ছে ঢাবি ক ইউনিটে গিয়ে ম্যাথ তোমার অ্যান্সার কয় লাগতেছে। হায়ার ম্যাথ কম কম বোঝাটাই স্বাভাবিক, আমিও কম কম বুঝতাম, কারণ হায়ার ম্যাথ একসাথে 4টা সাবজেক্ট তো সমান গতিতে পড়া সম্ভব না। কারণ আমার টার্গেট ছিল মেডিকেল, তো আমি মেডিকেলের জন্য আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তাম। হায়ার ম্যাথ একটু কম, একটু মানে বেশ বেশ কম প্রায়োরিটি, বুঝতামও না, বা বোঝার ট্রাই করতাম না, এরকম টাইম দিতাম না, তেমন অত টাইম তো নাই, তাই না? মেডিকেল টার্গেট বাট ম্যাথ কম্পালসারি কেন? মেডিকেল টার্গেট তোমার ম্যাথ কেন কম্পালসারি করবে তুমি? এটা তো ঠিক না। তুমি ঢাবি কতে গিয়ে কি করবা? স্কুলের ম্যাথের সাথে এই ম্যাথ ধরলে হবে? আমার কি হয়েছিল, আমি ভুলে দিয়ে ফেলছিলাম প্রথমে হায়ার ম্যাথ কম্পালসারি, ভুলে দিয়ে ফেলছিলাম। পরে অনেক কাহিনী করে কিছু টাকা খরচ করে আমার বায়োলজি দেওয়া লাগছে, কারণ আমি জানি না প্রবলেম হবে পরে গিয়ে বাইরের পরীক্ষাগুলোতে। তুমি যে খালি মেডিকেলের পরীক্ষা দিবে তা কিন্তু না, ঢাবি কমিউনিটিও দিতে হবে। হ্যাঁ, বায়োলজি তোমাদের মেইন সাবজেক্ট হবে, তাই না? যদি তুমি তোমার মেডিকেল টার্গেট থাকে, তাহলে তোমার বায়োলজি মেইন সাবজেক্ট হবে। তো যারা চেঞ্জ করতে চাও, ল্যাক অফ গাইডলাইনের রেজাল্ট, আসলে তোমার গাইডলাইন না থাকলে এরকমটা হয় স্বাভাবিক, তাই গাইডলাইন লাগে, বুঝছো? ম্যাথের জন্য কি করবা, তাদের কম্পালসারি আছে, কম্পালসারি করেই ফেলছে, এখন ম্যাথে তো ভালো করাই লাগবে, তাই না? একটু বেশি টাইম দিবা। আর ম্যাথের তো, আমি তো ম্যাথ সম্পর্কে কি আর বলবো, ওইভাবে করা হয় নাই ম্যাথ। আমি যেভাবে করতাম সেটাই বলছি তোমাদের, যে আগে অনুশীলনী ম্যাথ করতাম, তারপর সৃজনশীল করতাম। আচ্ছা, ভুটানি নিয়ে বলতে বলতেছে, ভুটানি নিয়ে কি বলবো? ভুটানি নিয়ে বলার তো কিছু নাই তেমন। ভুটানি জিওলজি এগুলো যারা আছে তারা অবশ্যই বলে। স্পেসিফিক্যালি কি বলবো ভুটানি নিয়ে? ভুটানি এর কোন চ্যাপ্টার বেশি ইম্পর্ট্যান্ট?
হম, এটা কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট এটা তুমি নিজেই বুঝতে পারতেছো তাই না? কোন চ্যাপ্টার থেকে বেশি তোমার কোশ্চেন আসতেছে আর কোন চ্যাপ্টারটা কিরকম। আর এক একবার অবশ্য এক একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট থাকে। তো উদ্ভিদ সাহিত্য এটা সবসময় ইম্পর্টেন্ট, কোষ সবসময় ইম্পর্টেন্ট, 3 নাম্বার অধ্যায় তা সবসময় ইম্পর্টেন্ট, শৈবাল চ্যাপ্টার সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। তারপর এই কয়েকটা অধ্যায় কিন্তু সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। 50 দিন ডেডলাইনে বললে এ প্লাস আসবে? অবশ্যই এ প্লাস কোনো ব্যাপারই না। এইচএসসি তে এ প্লাস কোনো ব্যাপার না। 50 দিন কেন, 30 দিন যদি তুমি ট্রাই করো বা এফোর্ট দাও তাহলে অবশ্যই হয়ে যাবে। এ প্লাস ব্যাপার না। স্যার কারো কোশ্চেন আছে আমি শেষ করবো আর কি। আমাদের ম্যাথের জন্য আচ্ছা, আমি দেখাই দিতেছি জিনিসটা। আমার একটা নোট ছিল। হুম, তো আমি দেখাই দিতেছি তোমাদের নেক্সট ক্লাসে আমি কি করাবো। আমার নোট ছিল একটা, তো আমি নোট থেকে আমাদের ম্যাথ গুলা করাবো। এই যে দেখো, এই এই টাইপের আমি নোট করছি। সো এইসব নোট থেকে তোমাদের করাবো আমি ম্যাথ নেক্সট ক্লাসে। জাস্ট তোমাদের ডেমোটা দেখাই দিচ্ছে। এরকম নোট আর পাবা না। তো আমি সেই ক্লাসের পর তোমাদের নোটের পিডিএফটাও দিয়ে দিবো। এসএস তুলতে দিব না তো এখন, এখন তো তোমাদের নোটটা দিব না, নোটটা তো লিক হয়ে যাবে তাই না? জাস্ট দেখাই দিলাম ডেমোটা। এখন আচ্ছা, তোমার যদি কারো কিছু বলার থাকে তাহলে আচ্ছা একটু বলার সুযোগ দিই। থাকলে এখন ডিরেক্টলি বলতে পারো। আচ্ছা আচ্ছা, ওই পিডিএফ এর একটা লাস্ট একটা মিম ছিল, মিমটা দেখায় তারপর আমি শেষ করে দেবো। যে পিডিএফটা তাহলে দেখো, পিডিএফটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। ম্যাথ গুলা বুঝছো তো? ম্যাথ গুলা বুঝছো নাকি আমাকে রেসপন্স করো। ম্যাথ গুলা বুঝছো? আর মেডিকেলের কোশ্চেনটা কিরকম প্যাটার্নে আসে এটা বুঝছো নাকি জানাও আমাকে। ভাই কোয়েশ্চেন গুলো দিয়ে দিয়েন। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি পিডিএফ আকারে যেহেতু আছে আমি দিয়ে দেবো এটা, সমস্যা নেই। আচ্ছা, বিশেষ একটা মিম দেখাবো তোমাদের। এই যে, ঠিক আছে, মিমটা দেখে কি বুঝলা, কেউ কিছু বুঝছো? এই আর কি, পড়াশোনা একটু চিলের মাধ্যমে করবা এইসব। এটা কোন সূত্রকে বুঝাইছে?
বলতে পারবা? আসলে কত নম্বর সূত্র? হুম, কত নম্বর সূত্র? হ্যাঁ, এটা কাশ্যপের প্রথম সূত্র। প্রথম সূত্র কি? সেটা হচ্ছে যে একটা সংযোগ বিন্দুতে প্রবাহগুলো বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। এটাই বুঝাইছে এখানে। এটা হচ্ছে ডগি। ডগির মিন্স, এই ডগিটা কিন্তু অনেক ফেমাস, দোষ লাগে আমার। এই, তো আমি শেষ করে দেবো এখন। কৃষকের প্রথম সূত্র, হ্যাঁ প্রথম সূত্র। আরেকবার জোশ বলেন প্লিজ, মানে জোশের মধ্যে কি আছে বুঝলাম না। আচ্ছা জোশ। আচ্ছা আমি জোশ করে শেষ করে দিতেছি তাহলে। হ্যাঁ, শেষ করে দিতেছি, হ্যাঁ। বাই বাই অল, এন্ড করে দিলাম মিটিংটা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা কেমন হইলো? আর নোট করলা কে কে? নোট করলা কে কে একটু জানাবো। যারা নোট করছো তারা গ্রুপে পোস্ট দিয়ে দিবে। হুম, যা যা নোট করছো গ্রুপে পোস্ট দিয়ে দিও। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই তো। আমি এন্ড করলাম মিটিংটা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো শেষ পর্যন্ত ছিলা বেশ কয়েকজন, যেমন 25 জনের মতো সবসময় ছিলা। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত শুনছো। আসলে আসলে সবাই মানে ম্যাথ যে শিখতে হবে, পড়াটাই যে শিখতে হবে এটা বড় ব্যাপার না। পড়ার মধ্যে অনেক কথা থাকে। পড়া সব আলটিমেটলি নিজের কাছে, হ্যাঁ। নিজে যেভাবে করবো ওইভাবে আমরা যত শিখাই দেই আসলে এটা জাস্ট একটু হেল্প করবে, কিন্তু পড়াটা নিজের কাছে। আসল ব্যাপারটা হচ্ছে যে গাইডলাইন। গাইডলাইনটা আমি সেভাবে দেওয়ার ট্রাই করছি, তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। এই এগুলা সব মিলেই ক্লাসটা হইলো আর কি, বেশ 2 ঘন্টার মধ্যে। সমস্যা নেই। ভালোই লাগলো ক্লাসটা করে। ফিজিক্স ক্লাসের আগে ভালো নাই আমাদের সাথে। জুমেই ফার্স্ট আমার ক্লাস। জুমে আমার ক্লাস নেওয়ার ইয়াও ছিল না, অভিজ্ঞতা ছিল না। তো দারুণ অভিজ্ঞতা এরকম আসবে ইনশাল্লাহ, তোমাদের মধ্য থেকেও এরকম চলে আসবে যে এই সময় পরের বছর উম, তাদের ক্লাস নিতেছো, তোমাদের জুনিয়রদের। সো এই জন্য একটু পরিশ্রম করতে হবে। হুম, সবাই এইভাবে চালায় যাও, আর আমরা তো আছি। জিটিএম সবসময় তোমাদের পাশে আছে। সো বাই বাই অল, খুদা হাফেজ। করে দিন।